আমন্ত্রণ সবাইকে সরাসরি বিশেষ আলোচনা কেমন বাংলাদেশ অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে পূরবী জুয়েলার্স। দর্শক, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া ও আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে মধ্যরাত থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছে রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কিংবা শিক্ষার্থীদের বিভিন্ন দাবিকে ঘিরে গত রাতে রণক্ষেত্র পরিণত হয়েছিল নীলক্ষেত এলাকা। তার আগে শিক্ষার্থীরা দিনভর সায়েন্স ল্যাব অবরোধ করে রাখায় ভোগান্তি ছড়িয়ে পড়ে পুরো রাজধানী জুড়ে। শুধু রাজধানী ঢাকাতেই নয়, বিভিন্ন দাবিতে আন্দোলন অবরোধ চলছে সারা দেশের বিভিন্ন স্থানে। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসাবে সিরাজগঞ্জের শাহজাদপুরে আজও মহাসড়ক অবরোধ করে রেখেছিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হাফ পাস ইস্যুকে কেন্দ্র করে সৃষ্ট অপ্রীতিকর পরিস্থিতির কারণে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে খুলনার 3 ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখায় খুলনা ও ফরিদপুর অঞ্চলের 15 জেলায় তেল সরবরাহ বন্ধ আছে। কিছুদিন আগে ব্যাটারি চালিত রিক্সা চালক ও প্যাডেল চালিত রিক্সা চালকরা পরস্পরের বিরুদ্ধে বিক্ষোভ করে প্রায় অচল করে দিয়েছিল পুরো ঢাকা। বেতন ভাতা ও সুবিধা বৃদ্ধির দাবিতে 5 আগস্ট পরবর্তী দীর্ঘদিন মেট্রো রেল বন্ধ রেখেছিল প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এভাবে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান সংগঠনের কর্মকর্তা কর্মচারী সহ অংশীজনরা রাস্তায় নেমে গেছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। দাবি আদায় চলছে অনশন, অবস্থান, মানববন্ধন, সমাবেশ। এতে যানজট সহ বিভিন্ন ভোগান্তি সৃষ্টি হচ্ছে সারা দেশে। বিশ্লেষকরা বলছেন এসব দাবি দেওয়ার কারণে ছাত্র জনতার প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কারের যে বিশাল সুযোগ তৈরি হয়েছে তা হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবাই কেন একযোগে দাবির পসরা নিয়ে নেমে গেছে সড়কে? কেন জনভোগান্তির বিষয়টি বিবেচনায় রাখছে না কেউই? এসব দাবি কিংবা আন্দোলনের সুরাও হতে পারে কিভাবে, ইত্যাদি প্রশ্নকে সামনে রেখেই আজ আমাদের আলোচনার বিষয় দাবির দেশ, ভোগান্তিমুক্ত বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, কলামিস্ট ও বিশ্লেষক শরীফুল হাসান, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান এবং মানবাধিকার কর্মী ও বিশ্লেষক নূর খান লিটন। দর্শক, জানিয়ে রাখছে আপনি এই আলোচনায় যুক্ত হতে পারেন, মতামত জানাতে পারেন, রাখতে পারেন প্রশ্ন। এর জন্য ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে। যাচ্ছে মূল আলোচনায়। জনাব শরীফুল হাসান, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। গত 16 বছর ধৈর্য ধরে ছিল কিংবা চুপ করেছিল, কিন্তু এখন কেন সবাই সড়কে নেমে গেল একসাথে? কেন অন্তর্বর্তী সরকারের সামনেই দাবির ঝাঁপি খুলে বসলো সবাই? না, প্রথমত ধন্যবাদ। আপনি এই যেটা বলছিলেন একটু পরে যে রেল ভোগান্তি হয়ে যাবে, ধরেন কালকেই আমার চিটং যাওয়ার কথা ট্রেনে, অসংখ্য মানুষ, কেউ তার পরিবারের কাছে স্বজন যাবে, তার কি হবে? অনেকেই মাঝখানে যাচ্ছে, পরিবার স্বজন অসুস্থ। এই যে হঠাৎ করে হলো, আপনি এখন হচ্ছে কি ধরেন এই মুহূর্তে বোধহয় রেল ভবনে মিটিং চলছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে তারা তো এই দাবিগুলো কয়েকদিন ধরেই করছে, ঠিক রাত 12টার আগেই কেন বসতে হবে? এখন এই দাবি দেওয়াগুলোর মধ্যে আমি কোনো অন্যায় দেখি না, এই কারণে যে দেখেন গত 54 বছরে যে বাংলাদেশটা আমরা গড়তে চেয়েছি, সালাম এখানে আছেন, মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ বলেন বা জুলাই আগস্টের স্বপ্নের বাংলাদেশ, আমরা চেয়েছিলাম এমন একটা বাংলাদেশ যে আমাদের সুশাসন থাকবে, যে বাংলাদেশে মানুষের ভোগান্তি থাকবে না, রাস্তায় যানজট থাকবে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, শিক্ষার পরিবেশ থাকবে। সেই বাংলাদেশ তো আমরা আজও করতে পারিনি, যেহেতু সুশাসন প্রতিষ্ঠা হয়নি, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, লুটপাট, এবং এখানে সাধারণ মানুষ ছাড়া সবাই খুব গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ ছাড়া যার পদ আছে, ব্যবসায় ক্ষমতাবান চেয়ারম্যান, শুধু সাধারণ মানুষের জীবনের কোনো দাম নাই। তো এই যে সাধারণ মানুষকে জিম্মি করে, আপনি দেখেন রেল দুর্ভোগ কি কারণে, যে এই কারণে হলো রেল চলাচল বন্ধ থাকবে, সাধারণ মানুষ কষ্ট পাবে। রিপোর্টার আপনার সহকর্মী যিনি কমলাপুরে রেল স্টেশনে আছেন, আমরা শুনতে পাচ্ছেন, তিনি আমাদের জানিয়েছেন যে অনেক রেল বিভিন্ন আপনার লোকেশন থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কমলাপুরে এসে পৌঁছাচ্ছে না, তার মানে মাঝপথে হয়তো কোনো জায়গায় আটকে দেওয়া হয়েছে কিংবা কোনো জায়গায় আটকে আছে। তো এই যে রেলে আপনার অসংখ্য নারী, শিশু, তারপর বৃদ্ধ, বয়স্ক, অনেক অসুস্থ মানুষের চিকিৎসার জন্য হয়তো ঢাকায় আসছে।
না, তো এই তাদের কথা কি কেউ ভাববে না? না, এই সেটাই বলছিলাম, আপনি কোনোদিনও দেখবেন না, কোনোদিনও আপনি আওয়ামী লীগের আমলে আপনি দেখবেন যে প্রকাশ্যে তারা হচ্ছে ক্ষমতায় আছে একদিকে, কোনোদিন প্রধানমন্ত্রী আসতেছেন বা কিছু আসতেছেন, রাস্তা বন্ধ করে সমাবেশ করছে, জাতিসংঘ থেকে সমাবেশ করছে, সব আমলি। মানে আমার ঢাকা শহরে অলমোস্ট 23 বছর ধরে আছি, সাংবাদিকতার সুবাদেই একই চিত্র দেখছি। আপনি কেন ওই সাধারণ মানুষটাকে জিম্মি করছে? আজকে ধরেন যেই বাচ্চাটা, যে নারীটা যেতে পারবে না, যে দুর্ভোগটাকে করে জিম্মি করা, হঠাৎ করে আপনি রাস্তা বন্ধ করে দেন, হঠাৎ করে আপনি চলাচল বন্ধ করেন, এবং সব সময় ওটা হয়ে আসছে মূলত হচ্ছে সাধারণ মানুষকে জিম্মি করে আপনি কিছু মানুষ আপনার চায় তার স্বার্থটা উদ্ধার করে নিতে। সেখানে আপনি শুনলে অবাক হবেন, আপনি আন্দোলন করেন হচ্ছে অতিরিক্ত সচিবরা রিটায়ার্ড করে গেছেন, কেন তিনি সচিব হতে পারলেন না? আচ্ছা, একই বাচ্চার কি সবাই সচিব হবে? আপনি ক্যাডার অন্তকার, আপনি এমন এমন দাবির কথা শুনবেন, এবং এই যে একটা বিশৃঙ্খল পরিবেশ, মানে সবার যেন, মানে গত 16 বছরে যেন সরকারি কর্মকর্তারা যেন বেতন পাননি, তাদের যেন সুযোগ সুবিধা ছিল না, এই যে নানান জনের যে, মানে এইটা খুবই, এবং এগুলো সবই রাস্তায়, সবই আপনার শুধু রাস্তা না, আপনি জিম্মিটা কেন রাস্তায় করে হচ্ছে সাধারণ মানুষ যখন কষ্ট পায় সেই কষ্টটাকে মানে পুঁজি করে। আপনি দেখবেন অটোরিকশা, তাদের আপনি আমার প্রথম 5 মাস আমি বোঝার চেষ্টা করেছিলাম, অন্তত পক্ষে 150 আন্দোলন হয়েছে প্রথম 4-5 মাসে। এখন আমি হিসাব রাখতে ভুলে গেছি। ঢাকায় আমি এখন মোটামুটি খুব এমার্জেন্সি না হলে মিটিংয়ে কোথাও যাই না, কারণ কোন রাস্তা কখন আটকে যাবে আমরা কেউই জানি না। এই যে সাধারণ মানুষকে, এটা শুধু ঢাকায় না, কিন্তু বড় সবগুলো শহরেই একই অবস্থা। আপনি যদি এই রাষ্ট্রে দেখেন গত 54 বছর ধরে সব সময় সব আমলে সাধারণ মানুষকে জিম্মি করে এই আন্দোলন হয়েছে, এবং যখনই কেউ ক্ষমতায় যেতে চাইবে বা কেউ থাকতে চাইবে তারা ব্যবহার করবে সাধারণ মানুষকে, কিন্তু সাধারণ মানুষের মতামতের কোনো দাম নাই। সে আসলে কি চায়, তার আসলে চিন্তাটা কি, তার কান্নাটা কি, সেই কষ্ট কোনো দাম নাই। কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য আপনার যখন দরকার তখন তাকে ডাকবেন, কিন্তু চেয়ারে বসে গেলে তাকে একদল চেয়ারে থাকার জন্য বা একদল চেয়ারে যাওয়ার জন্য যে সাধারণ মানুষকে যে জিম্মি করে রাখা, তারই ফলাফল আপনি সবসময় যতগুলো আন্দোলন বলেন দেখান। আমি মনে করি, এবং আমাদের দেশে হয় কি, আপনি শেষ করে এই কথা বলে, সমাধানগুলো হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক। যখন যে থাকে সে তার, দেখেন আগের ক্ষোভটা কি ছিল, আওয়ামী লীগ আমলের সব তার মতো দলীয়করণ গেছে, এখন আপনি আবার রকমের দলীয়করণ করবেন। তো মেধা, যোগ্যতা, সততা সেটা কিন্তু মানে আমার প্রশ্ন হলো 54 বছর গেছে, আরো 54 বছর কি? কারণ যেই সংস্কারের জন্য, এই সব অনিয়ম, এই সব কিছু সংস্কারের জন্যই তো ছাত্র জনতা তাদের বুকে রক্ত ঢেলে দিল। আমি 54 বছরটা আমি এই কারণেই বলতে চাই, আপনি দেখবেন আলোচনাগুলো হয় কি, মানে 15 বছর সব খারাপ হচ্ছে, কিন্তু তার আগে যেন এই দেশটা খুব সুজলা সুফলা ছিল এমন মনে হয়। এই দেশে 54 বছর ধরে সব আমলে সাধারণ মানুষ মরেছে, সব আমলে সাধারণ মানুষকে ক্রস ফায়ার করেছে, সব আমলে সাধারণ মানুষের জীবন গেছে, সব আমলে দুর্বৃত্ত, দুর্নীতি, লুটপাট ছিল। এই দেশের ইতিহাসে একটা দিন ছিল না যেদিন সাধারণ মানুষ বলতে পারবে 1971 সালে 16 ডিসেম্বর, 5 আগস্ট সাধারণ মানুষ স্বপ্ন দেখেছিল, বা 90 সালে একটা দিনে তো স্বপ্ন দেখে, ওই স্বপ্ন দেখাটা আমাদের আজীবন, তারপরে আশায় থাকতে হয়, দুর্ভোগের আমাদের যায়। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে পরে আমি আবার আসবো। জনাব আরিফুল ইসলাম, সরকারি বেসরকারি বিভিন্ন পক্ষ যেভাবে দাবির পসরা নিয়ে সারা দেশে বিভিন্ন স্থানে অবরোধ দেখে জনভোগান্তির সৃষ্টি করছে, তাতে বাংলাদেশ যেন দাবির দেশে পরিণত হয়েছে। এর কারণ কি, এবং এর ফলে যে মানে কি ধরনের সংকট সৃষ্টি হচ্ছে, কিংবা মানে আমরা তো চোখের সামনে দেখছি, কিন্তু আপনাদের এটা আমরা দেখতে চাই। আপনাদের ধন্যবাদ আপনাকে, একই সাথে আরটিভির মাধ্যমে যারা দেখছেন সবাইকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার সাথে যারা সহ আলোচক আছেন, সিনিয়র নেতৃবৃন্দ এবং মানবাধিকার কর্মী অন্যান্যরা, সবাইকে শুভেচ্ছা। প্রথমত আমি এখন যে আন্দোলনগুলো হচ্ছে সেটাকে আমি মোট 3টা দৃষ্টিকোণ আমার কাছে পর্যবেক্ষণ মনে হয়। প্রথমত একটা পর্যবেক্ষণ হচ্ছে, আপনার এর আগে গত 15 বছর বা 17 বছরে মানে এমন একটা পরিবেশ ছিল যেখানে আপনি আপনার দাবি জানাবেন তো পরের কথা, ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যূনতম একটা ফেসবুক স্ট্যাটাস দিতে পারতো না সমালোচনা করে, কিংবা হচ্ছে কোনো মন্ত্রীকে গালিগালাজ তো দূরের কথা, মানে সমালোচনা করে কিন্তু পোস্ট করতে পারতো না, এবং আন্দোলন করে অবরোধ করবে তো আরও পরের, ফলে আপনার হচ্ছে আন্দোলনের চিন্তাও করতে পারতো না। এবং এটার কারণটা হচ্ছে যে ধরেন রাষ্ট্রীয় যে ইনস্টিটিউশনগুলো আছে, পুলিশ থেকে শুরু করে আমলা, প্রত্যেকটি তার মতন করে সেট আপ সাজিয়ে নিয়েছেন, ফলে আন্দোলন করলে আন্দোলনটা দমানো আওয়ামী লীগের জন্য খুব 1-2 ব্যাপার ছিল, কিংবা হচ্ছে তারা এভাবেই আন্দোলনগুলো দমন করে আসছেন। ফলে যেটা হচ্ছে যে গত 15 বছরে যত সেক্টরে যত মানুষের দাবি আছে, অধিকার বঞ্চিত হয়েছে, এই দাবিগুলো তারা এতদিন উত্তোলন মানে করতে পারেননি।
দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে যেহেতু আমার প্রশ্ন হলো আমরা তো সংস্কার চেয়েছি, জি তো এগুলো তো সংস্কারের অংশ। আমরা তো দাবিটা তো এমনভাবে করতে পারি যাতে দেশটা মানে শহরগুলো অচল না হয়ে যায়। আজকে দেখেন অর্থনীতির এই খারাপ অবস্থা, প্রতিটি সরকার যে অবস্থায় রেখে গেছে এই দেশের অর্থনীতির অবস্থাকে, আজকে যদি অর্থনীতির চাকা না চলে, আজকে যে মানুষ যাতায়াত না করতে পারে, আপনি দেখছেন যে ব্যবসা বাণিজ্যের এত খারাপ অবস্থা, তো এই অবস্থাটাও তো সবাইকে মাথায় রাখতে হবে। এর ফলে যে বিপর্যয়টা মুখোমুখি হচ্ছে আমরা, সেটা কিন্তু এই সাধারণ জনগণকেই ভোগ করতে হবে। জি, আপনি যেটি বলছেন সেটি এখানে আরেকটি বিষয় আমি যেটি মনে করি সেটি হচ্ছে যে দেখেন এই সরকারের যে সংস্কার করবে এবং যে জায়গাগুলো সংস্কার করা দরকার এবং সেই বিষয়ে বিদ্যমান যে অংশীজনগুলো আছে, রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজন এবং সরকার, এই তিনটা অংশর একসাথে সমন্বিতভাবে কোনো ঐক্যমত এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি। ফলে যেটি হচ্ছে যে যারা আন্দোলন দাবি করছেন তারা চিন্তা করছেন যে আমার 6 মাস হয়ে গেল, আমাদের দাবি যদি আমি 1 বছরের মধ্যে আদায় করে না নিতে পারি, ডিসেম্বরের মধ্যে না নিতে পারি, ডিসেম্বরে নির্বাচন শুরু হইলে আমি তো ভোট নিয়ে আমাকে দৌড়াইতে হবে, আমি তো আমার দাবি আর কখন জানাবো, এটার একটা বিষয়। ফলে যদি এই সরকারের যদি এরকম হইতো যে ধরেন আন্দোলন মানে সকল স্টেক হোল্ডারের সাথে অংশীজন করে যে আমরা এই কয় বছরের ভিতরে এই কয়টা সংস্কার করবো এবং এটা সবাই একমত, তাহলে হচ্ছে ধরেন আপনি যেভাবে বলছেন যে এই ক্ষেত্রগুলো সংস্কার হবে, এই বিষয়গুলো তোমরা দাবি উত্থাপন করো, এই বিষয় নিয়ে আমরা কাজ করব। কিন্তু যেহেতু এখানে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের এক ধরনের টানাপোড়েন চলছে, সরকার বলছিল তাদের খুব ন্যূনতম সংস্কার হলে ডিসেম্বর, আরেকটু মধ্যম হইলে জুন 26 কিংবা আরেকটু বেশি হলে আরেকটু সময় লাগবে, কিন্তু বিপরীত দিকে বিএনপি বা জাতীয়বাদী দল তারা জুন বা আগস্টের মধ্যে তার নির্বাচন চাওয়া বা এই যে এক ধরনের টানাপোড়েন ক্ষমতাকে কেন্দ্র করে, ফলে যেটি হচ্ছে যে যারা 15 বছর ধরে বঞ্চিত হয়েছে, অধিকারের কথাটা বলতে পারেনি, তারা এক ধরনের কিন্তু আশঙ্কার মধ্যে আছে। আর আমি যে 3টা পয়েন্ট বলছিলাম যে আন্দোলনগুলো কেন হচ্ছে, একটা হচ্ছে যে তারা 15 বছর বলতে পারে না, সে কারণে এই মুহূর্তে বলার পরিবেশ আছে, সরকার কর্তৃত্ববাদী আচরণ করতেছে না, এই কারণে তারা হচ্ছে বলার সুযোগ পাচ্ছে। কিন্তু একই সাথে আবার আরেকটা বিষয় হচ্ছে আপনার এই যে 15 বছরের যত সেক্টরের সেট আপ আছে, এই সেট আপ কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের দেওয়া সেট আপ। ফলে একটা আন্দোলনের 60% যৌক্তিকতার পাশাপাশি এখানে 30% 40% কিন্তু আওয়ামী লীগ কিংবা তাদের পন্থী যারা, আপনি প্রত্যেকটা ইউনিয়ন বলেন, শ্রমিক ইউনিয়ন বলেন, কর্মচারী সমিতি বলেন, ইভেন মসজিদ কমিটির সভাপতি থেকে শুরু করে স্কুল কমিটির ম্যানেজিং বোর্ড থেকে শুরু করে বাজার কমিটির সমিতি, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের সেট আপ আছে। ফলে তারাও এই আন্দোলনগুলোকে চিন্তা করছে যে একটু আন্দোলন করলে সরকারের জন্য নাজুক পরিস্থিতি তৈরি হবে, তারা তাদের যে এস্টাবলিশমেন্ট যে আমরা আগেই ভালো ছিলাম, আগের সরকার আমাদেরকে অন্তত খাওয়াইতে পারছে কিংবা তারা দমন করতে পারছে আমাদেরকে এরকম ভোগান্তিতে, ফলে এই আন্দোলনগুলো পেছে তাদেরও একটা 30% 40% এক ধরনের একটা থাকে, মানে এক ধরনের উস্কানি বলেন কিংবা হচ্ছে পিছন থেকে। যেমন গতকালকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাতকুলার যে আন্দোলনগুলো দেখছি, সেখানে আমরা সুস্পষ্টভাবে দেখছি যে আন্দোলন চলাকালীন অবস্থায় আমার দেশের নামে একটা গুজব কাট ছাড়াই দিচ্ছে সরাসরি আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে, যে ঢাকা কলেজের শিক্ষার্থী মারা গেছে, অথচ তিনি আহত হয়েছেন। মানে আন্দোলন চলাকালীন 1 ঘন্টার মধ্যে সেই গুজব ছড়াই দিছে। আবার হচ্ছে ছাত্রলীগের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা সুস্পষ্টভাবে প্রোগ্রামে লাইভ করে উস্কানি দেওয়া কিংবা হচ্ছে এই যে একটা পরিস্থিতি, ফলে এই কারণেই মূলত হচ্ছে ভোগান্তিটা আরও বেশি হচ্ছে এবং পুরো পরিস্থিতিটা এক ধরনের সাধারণ মানুষের ভোগান্তির মধ্যে আপনার এগুলো ঠেকানোর জন্য তো একটা ঐক্যমত কিংবা জাতীয় ঐক্যমত দরকার। আমি ওইটাই বললাম যে আপনি শুধু এগুলো ঠেকানো না, থাকলে তো যে সংস্কারের জন্য আপনার ছাত্র জনতা তার বুকে রক্ত দিয়েছে সেগুলো তো অর্জিত হবে না। ধন্যবাদ আপনার কাছে, পরে আমি আবার আসবো। জনাব আব্দুল সালাম, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে চুপচাপ থাকলেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পরপরই মেট্রো রেলের কর্মীরা রেল বন্ধ করে রেখে দিল, সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা রাস্তা অবরোধ করে রেখে দিল, আর আজকেই রেলের রানিং স্টাফরা যাত্রী জিম্মি করে রেল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। বিভিন্ন পক্ষের আন্দোলনের ফলে চরম যে জনভোগান্তির সৃষ্টি হচ্ছে মানুষের মধ্যে, কিন্তু মানুষ যে স্বপ্ন দেখেছে, এই যেটা কিছুক্ষণ আগেই শরীফুল হাসান বলছিলেন যে আমরা কিন্তু বারংবার স্বপ্ন দেখছি এবং স্বপ্নগুলো ভগ্ন হচ্ছে, মানুষের মধ্যে এখন রীতিমতো এক রকমের ভয় ঢুকে গেছে যে এই স্বপ্ন আবার ভগ্ন হবে কিনা। কেন তারা এই যে আন্দোলনকারীরা এই সময়টাকে বেছে নিচ্ছে, তারা কেন আর একটু ধৈর্য ধরতে পারছে না যে না
সবাই মিলে একটা সংস্কার করি, একটা ইয়েতে আসি, এতদিন কষ্ট করেছি আর একটু কষ্ট করি। আপনাকে ধন্যবাদ এবং আমার সহ বিজ্ঞ আলোচক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যারা আজকে শুনছেন দেখছেন তাদেরকেও ধন্যবাদ। আমার মনে হয় আরিফ অনেকটা সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে আসলে এই যে আন্দোলনগুলো, কারণ আমরা জানি যে একটা, এটাও ঠিক যে গত 15-17 বছরের বুকে চাপা অনেক ব্যথা বেদনা, পাওয়া না পাওয়ার আছে, কিন্তু এর পেছনে আবার 30% আবার ও যেটা বলছে এটাই ঠিক, যে এর মধ্যে কিন্তু সেই পরাজিত ফ্যাসিবাদের আরেকটা ষড়যন্ত্র আছে, অর্থাৎ এই সরকারটাকে ব্যর্থ করে দেওয়া, যাতে বলা যায় যে না আগের সরকারটাই তো ভালো ছিল। তো এইটা যে করতে পারতেছে, এবং আরেকটা এগুলোর মধ্যে এই সময়ের মধ্যে আন্দোলনকারী যে শক্তিটা ছিল ছাত্র সহ সকল রাজনৈতিক দল, এর মধ্যে আরেকটা বিভেদ। না, আমরা কিন্তু বিভিন্ন আন্দোলনে বিভিন্নভাবে আপনার বিনিয়োগ হতেও দেখেছি, যেমন এই আনসার তারা না, কিন্তু এই তো সেটাই বললাম যে এটা আমরা এর জন্যই বলতেছি যে এখানে ভুল বোঝার কোনো অবকাশ নাই। এটা হলো যে আমরা চাই এই সরকারের সফলতা, কারণ এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে পরে আরও ডার্ক, আরও অন্ধকার। এবং এই কারণে যেটা আমরা বলতেছি যে এখানে ষড়যন্ত্র চলতেছে, এবং এটা তো প্রকাশ্যে পরাজিত ফ্যাসিবাদ পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে তো সে হুমকি দিচ্ছে। তো এই কারণে আমরা যেটা বলতেছি যে এটা কোনোভাবেই, আর আরেকটাও সত্য যেটা সে এটাও বলছে যে আজকে বিভিন্ন জায়গায় কিন্তু সেই ফ্যাসিবাদের দোসর যারা, তারাই সেটা বসে আছে। কাজে এই সরকারের ভালো স্টেপগুলো তারা সাকসেস হইতে দিবে এটা মনে করার কোনো কারণ নাই। আর আরেকটা হলো যে এইখানে এই 19 জন বা 18 জন উপদেষ্টা নিয়ে যে বিগত 17 বছরে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিছে, অর্থনীতিকে ধ্বংস করে দিছে, এবং মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয় এমন পর্যায়ে নিয়ে সেটাও কিন্তু সুচতুরভাবেই করছে। আপনি রাজনীতিবিদ বলেন, ব্যবসায়ী বলেন, সাংবাদিক বলেন, আজকে যে ব্যুরোক্রেসিতে বলেন, তাই না? আমরা তো দেখছি যে আর্মি সেনাবাহিনীর একজন সাবেক প্রধানকেও কিভাবে তার করা হয়েছে, তার চরিত্র হনন করা হয়েছে। আমরা তো সুরঞ্জিত বাবুর মতো নেতাকেও দেখছি কিভাবে চরিত্র হনন করা হয়েছে। আমরা ব্যবসায়ীদেরকেও দেখছি যে কিভাবে ওই পর্যায়ে নিয়ে, আর মিডিয়ার সাংবাদিকদের কথা নাই বা বললাম, যেভাবে উলঙ্গভাবে মানে তাদের জারি সারি গাওয়াইছে, অর্থাৎ দেশটাকে তো ধ্বংস করে দিছে। তো সেই জায়গায় এই জন্যই আমরা বলছি যে এই সরকার প্রথমেই বলা উচিত ছিল যে এই সরকারের একটা টাইম লিমিট দিয়ে, যেটা আমরা চাচ্ছিলাম যে একটা রোড ম্যাপ, এবং এর মধ্যে দিয়ে যে এখন এই সরকারের কাছে কোনো দাবি দেওয়া নয়, দাবি দেওয়া হবে নির্বাচিত সরকার যখন আসবে তার কাছে তোমরা দাবি দেওয়া করো। এই সরকার এখন একটা গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে করা যায়, এবং যাতে পরবর্তী নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হইতে পারে সেটার জন্য কি কি সংস্কার করা যায়, আজকে সেগুলোর উপরে যাতে তারা মনোনিবেশ করতে পারে। তাহলে এটা যদি প্রথম থেকেই করা হতো তাহলে কিন্তু আজকে তারা এই উৎসাহটা পাইতো না, এবং এই উৎসাহের পেছনে এটা পরিষ্কারভাবে ষড়যন্ত্রটা এখানে বেশিরভাগ কাজ করতেছে। এবং আমরা বিএনপির পক্ষ থেকে এই জন্যই বলতেছি যে এখানে অন্য কোনো কিছু নাই, আমরা ভয় পাই ওই ষড়যন্ত্রটাকে। কারণ আমরা দেখছি যে আমরা এর আগে যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সেই নির্বাচনের দাবি যখন জনগণের মধ্যে আসলো, সেই সময় কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই তত্ত্বাবধায়ক সরকারের বিল পার্লামেন্টে এনে পাশ করে তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন। কিন্তু তারপরে আমরা দেখছি যে আওয়ামী লীগ সহ কিছু রাজনৈতিক দল এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে লগি বৈঠা দিয়ে মানুষ মেরে কিভাবে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে বিলুপ্ত করে দিয়ে সেখানে আর্মি ব্যাক গভর্নমেন্ট নিয়ে আসছে। কাজে এখানে বিএনপিকে ভুল বোঝার কোনো কারণ নাই। আমরা সংস্কারেরও বিরোধী না, আর সংস্কার আর নির্বাচনকে আমরা মুখোমুখি দাঁড় করাতে চাই না, যেটা আওয়ামী লীগ যেটা উন্নয়ন আর নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাইছিল, উন্নয়ন আর গণতন্ত্রকে মুখোমুখি দাঁড় করাইছিল, তাই না? জনগণের দাবি আর পুলিশকে মুখোমুখি দাঁড় করাইছিল। আমরা সেই ধরনের কোনো চিন্তা আমাদের মধ্যে নাই। এর জন্য আমরা যেটা বলতেছি
যে এখনও সময় আছে, কারণ যত দিন যাবে ওই পরাজিত ফ্যাসিবাদ তাদের কোমর বেঁধে, যেহেতু তাদের কাছে অজস্র লক্ষ লক্ষ কোটি টাকা আছে তাদের কাছে, কাজে এই ষড়যন্ত্রের জন্য তারা অনেক কোটি টাকা ব্যয় করতেও তারা কোনো কিছু হবে না। আর এখানে সবচেয়ে বড় আমাদের বাধা যেটা আমরা এখন পর্যন্ত সেই আসল জায়গাতে আমরা যাই না, যে স্বাধীনতার পরে মূল যেটা হলো যে আধিপত্যবাদী শক্তি কখনোই চায় নাই যে আমাদের বাংলাদেশে গণতন্ত্রটা প্রাতিষ্ঠানিক রূপ পাক। সেই কারণে দেখেন বারবার কিন্তু যেভাবে আসছে, রাজনীতিবিদদের দোষ দিতে পারি, কিন্তু রাজনীতিবিদদের কিন্তু দেশ পরিচালনায় সেই ভূমিকা সেইভাবে ছিল না। এর জন্য রাজনীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই দেয় নাই, এবং তারা গত 15টা বছর জনগণের ভোটের অধিকার তারা কেড়ে নিচ্ছে। তারা ঠিক করে দিছে বাংলাদেশ কে চালাবে। তো কাজে এই ব্যবস্থাটা যদি আমরা ভুলে যাই যে আজকে সেই পরাজিত শত্রু, পরাজিত ফ্যাসিবাদ সেই রাষ্ট্রে বসে আবার তাদের যোগসূত্রেই ষড়যন্ত্র করতেছে, ওইটাকে ফেস করার জন্য আমাদের ঐক্যটাও ধরে রাখতে হবে। পাশাপাশি যতটুকু সংস্কার করা দরকার সেটুকু করে নির্বাচন বিলম্বিত হলে এই ষড়যন্ত্রগুলো আরও বাড়বে। তো কাজেই সেটার জন্য আমরা বলছি এই যে নির্বাচন যত দ্রুত করা যায়, বিভিন্ন রাজনৈতিক দল বা সেই সব অংশগ্রহণকারী সকল শক্তির সাথে আলোচনা করে সেই ব্যবস্থাটা যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমরা এটা থেকে বাঁচতে পারবো। আর আরেকটা আমি শেষ করি, এটা হলো যে দেখেন, আপনাকে আরেকটা চিন্তা করতে হবে, কারণ এই সরকারটা আজকে 100 মাইলসের জায়গায় 200-400 মাইল স্পিডে চলা উচিত ছিল, যেহেতু সব আবর্জনা দূরে সরায় দিয়ে যত সামনের দিকে যাওয়া যায়, কিন্তু বিভিন্ন কারণে তো তারা পারতেছে না। এটা আমরা ব্যর্থতা বলবো না, কিন্তু পারতেছে না, এটারও বিভিন্ন কারণ আছে। তো এর জন্য বলবো যে আজকের এর চেয়ে খুব খারাপ অবস্থায় কিন্তু 75-এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে রাষ্ট্র ক্ষমতায় এই দেশের জনগণ সেটা দিয়ে দিছিল, এবং সেই সময় কিন্তু সেই অবস্থা থেকে কিভাবে উত্তরণ করে দেশটাকে একটা গতির মধ্যে নিয়ে আসছে সেটাও কিন্তু আমরা দেখছি। তো কাজেই সব কিছুই অভিজ্ঞতা কাজেও লাগাইতে হবে, পাশাপাশি আজকে নিজেদের মধ্যে যাতে বিভেদ সৃষ্টি না হয় সেটাও খেয়াল রাখতে হবে, এবং নির্বাচন, গণতন্ত্র এটারও কোনো বিকল্প নাই, এটাও মাথায়। জি, ধন্যবাদ আপনাকে। জনাব নূর খান লিটন, দাবি আদায় আন্দোলন করতেই পারে, কিন্তু সাধারণ মানুষকে জিম্মি করা, এই যে একটা প্রবণতা যে জনগণ ওই যে ঘুরে ফিরে সব জায়গাতেই হলো সবচেয়ে বড় ভোগান্তি, কিংবা সব কিছু জনগণের উপর দিয়ে যায়, এর কারণ কি? এবং এইরকমভাবে জনভোগান্তি সৃষ্টি করা কতখানি গ্রহণযোগ্য? দেখেন, বাংলাদেশ হওয়ার পর না, তার আগ থেকে এ পর্যন্ত যতগুলি আন্দোলন আপনি বিশ্লেষণ করবেন, দেখবেন, পড়বেন, সর্বক্ষেত্রে জনগণই ছিল জিম্মি। আসেন, 69-এ গাছ কাটা হয়নি। মূল যে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের মতো দেশগুলোতে জনগণের দাবি এটি মানে বল প্রয়োগ ছাড়া হয় না। আপনি ইতিহাসটা খেয়াল করেন, কেন আজকে রাত্রে ওই রানিং স্টাফদের যে ধর্মঘট, এটা নিয়ে আজকে রাত্রে কেন আলোচনা করতে হবে? এটা কেন 7 দিন আগে করা যায়নি? দিনের বেলায় বা কেন করা হয়? হ্যাঁ, কেন শেষ মুহূর্তে? আর কাদের উদ্যোগে এই আলোচনাগুলি হয়? এই আলোচনার উদ্যোগটা কোন সংস্থা বা কোন ব্যক্তিরা উদ্যোগগুলি নেন? কেন সঠিক সময়ে যারা দেশ পরিচালনা করছেন? আজকে একটা মানে এখানে একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে রাজনৈতিক শক্তি কিন্তু এখন দেশ পরিচালনা করছে না। এইটা কারণ রাজনৈতিক দল যদি দেশ পরিচালনা করতো, তাদের কোনো না কোনোভাবে একটা যোগাযোগ সরাসরি থাকতো, কিন্তু এখানে সেই জায়গায় একটা দুর্বলতা রয়েছে। ফলে দেখা যায় যে আলাপ আলোচনা, পরিস্থিতি পর্যবেক্ষণ, এটা বিশেষ একটা গোষ্ঠীর রিপোর্টের উপর নির্ভর করে। এটা আমরা দীর্ঘদিন ধরে দেখছি। আপনি দেখেন তো, কোন আন্দোলনে রাস্তা অবরোধ হয়নি, মানুষের দুর্ভোগ হয়নি? এখন একটা সময় এসছে যে তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন, সাধারণ মানুষের একটা আস্থা যে এই সময়ে আমি আমার দাবি তুললে একটা সমাধানের রাস্তা দ্রুত বের হয়ে যেতে পারে। এইটা কিন্তু একটা ব্যাপার। এইখানে আমরা ষড়যন্ত্র খুঁজে খুব একটা লাভ হবে না। হ্যাঁ, ষড়যন্ত্রকারীরা তো ষড়যন্ত্র করবেই, স্কোপ পাইলে তো সে করবে। তাহলে আমরা কেন সেই স্কোপ তৈরি করে দিচ্ছি? আমরা কেন ঐক্যমত তৈরি করতে পারিনি? এই যে 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত অনেকগুলো ক্রাইসিস দেখলাম তো সরকারের সামনে। সর্বদলীয় কোনো সভা হতে দেখেছেন?
আপনি প্রথম দিকে খেয়াল করেন তো আমাদের যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন তারা কিভাবে নির্বাচনের প্রশ্ন উঠলে কিভাবে উত্তরগুলি দিয়েছেন। একবারও ভাবেননি যে দেশটা দিন শেষে পলিটিক্যাল পার্টি চালাবে। আমরা এসেছি ক্ষণিক সময়ের জন্য, এইভাবে বিবেচনাটা করেন নাই এবং আধা ঘন্টা 15 মিনিট করে এক একটা রাজনৈতিক দলকে সময় দিয়েছেন আলোচনা করতে। এটা কি যৌক্তিক ছিল? কেন এখন পর্যন্ত একটা রোড ম্যাপ ঘোষণা করা যায়নি? হোক ইলেকশন, আপনি যদি 2 বছর পরে করেন, কিন্তু কিভাবে হবে, ওই 2 বছর কিভাবে যাবেন সেগুলো ঠিক করেন। এই কাজগুলো কিন্তু হয়নি, ফলে মানুষের ভিতর সন্দেহ তৈরি হচ্ছে, রাজনৈতিক দলের ভিতর হচ্ছে, সাধারণ মানুষ যে খুব বেশি খুশি আছে এটা ভাবার কোনো কারণ নাই। প্রতিনিয়ত তাকে জীবন সংগ্রামে কেউ কেউ পরাজিত হচ্ছেন, কেউ কেউ টিকে থাকছেন। আর যারা লুট করেছেন তাদের ব্যাপারে যথাযথ পদক্ষেপ তো এখনো নেওয়া হয়নি। কোনো না কোনো জায়গায় এই কম্প্রোমাইজগুলি হয়ে যাচ্ছে। এই ব্যবসায়ী, যাদেরকে লুটেরা ব্যবসায়ী বলেছেন, যারা এই যে 15 বছর সুযোগ সুবিধা মাখন খেয়েছেন, তারা তো বহাল তবিয়তে আছেন। কয়জন জেলখানায় গেছেন? তারা কেউ একে চাঁদা দিচ্ছেন, কেউ ওর পায়ে ধরছেন, কেউ একে সুযোগ দিচ্ছেন, এইভাবেই তো টিকে আছে। ওই জায়গাগুলি তো আমরা হাত দিতে কেন জন্য দ্বিধাগ্রস্ত হচ্ছি? ওই জায়গায় হাত দিতে দরকার হলে সর্বদলীয় মিটিং করেন, বা যে সমস্ত দল আন্দোলনের সাথে ছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরকে যুক্ত করে এই বিষয়গুলি বিবেচনা করেন। এগুলি তো করছেন না। এমন কোনো বার্তা কি সমাজে আপনি দিতে পেরেছেন গত 6 মাস, যে বার্তার কারণে মানুষ আস্থাশীল হবে, মানুষ আপনার পিছনে সংঘবদ্ধভাবে সমর্থন দিবে? যে অন্তর্বর্তী সরকার এসব বাঁধ ভাঙা দাবি দাওয়া সামলাতে কতখানি দক্ষতা দেখাতে পারছে? দাবি দেওয়া তো পরের কথা, সরকার পরিচালনা গত 6 মাসেই তো তাদের সেরকম কোনো দক্ষতা দেখিনি। যেটা অনেকে বলছেন, তাদের চলা দরকার ছিল রকেট গতিতে, তারা চলছে রিকশার গতিতে। কাজেই ওইখানেই তো বড় রকমের একটা রিকশা ব্যাটারি দিয়ে পুরো সব ভরে গেছে, মানে এখন রাস্তায় এখন এটাই হয়েছে যে আপনার সড়কে যেমন এই ব্যাটারি চালিত রিকশা বা মেইন আমরা এই চাকায় চালিত রিকশা দিয়ে যেমন একটা সরকারেরও আপনার গতি সেরকমই দেখতেছি। তো নূর খান লিটন ভাই বলছিলেন যেটা, এবং সালাম ভাই যেটা বলছিলেন, দেখেন আবার আদিপও যেটা বলছেন, অবশ্যই এটা 3 মাসের ইলেকশন দেওয়ার নর্মাল কোনো অন্য সময়ের মতো কেয়ারটেকার কোনো গভর্নমেন্ট না। সেই কারণেই তো এই প্রায় 6 মাস হতে যাচ্ছে যে তারা পাওয়ারে আছে। এখন পর্যন্ত ইলেকশনের জন্য তাদের বিরুদ্ধে হরতাল হয় নাই, অবরোধ হয় নাই, আন্দোলন হয় নাই। এখনও সবাই সহনশীল জায়গা থেকে বলছে যে একটা রোড ম্যাপ দেন, এই বছরের অগস্টে কিংবা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে পারে। এখন একটা ফ্লেক্সিবল টাইম দিচ্ছে। কেন? যে একটা অভ্যুত্থান পরে একটা সরকার গঠিত হয়েছে, এবং যেখানে আপনি দেখেছেন শুরু থেকে বড় বড় সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে ছোট দল, নাগরিক সমাজ সবাই বলেছে যে এই সরকারের সফলতা এবং ব্যর্থতার উপরে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে। সেই কারণে এই সরকারের এই ঘটনাগুলো কিংবা ত্রুটিগুলো দেখেও কিন্তু অনেকে সমালোচনা করে। যেমন ধরেন এই সচিবালয়ের আগুনের ঘটনা, তারা যেই রিপোর্ট, সত্য হোক আর মিথ্যা হোক, এই রিপোর্ট যদি পলিটিক্যাল গভর্নমেন্টের আমলে আসতো, এইটা নিয়ে অন্তত 15 দিন পত্রপত্রিকায় লেখালেখি হতো, টকশো হতো। কিন্তু আমার মনে হয় একটা টকশোতেও খুব নেতিবাচক আলোচনা নেই, কারণ সরকারকে ওন করে। তারপরে কিছু ঘটনা সরকার যেভাবে ট্যাকেল দিয়েছে, এটা কি উদ্দেশ্য প্রণোদিতভাবে, নাকি যেমন গত কালকে মাদ্রাসার, আমি তাদের এই প্রোগ্রামে আমি নিজে সংহতি বক্তব্য দেখেছি, জামাতের নেতা গেছে, চরমোনাইয়ের পীর সাহেব গেছে, বিএনপির লোকেরা গেছে, সবাই এই মাদ্রাসা শিক্ষকদের দাবিকে ওন করছে। সেখানে বাপের বয়সী, দাড়ি পাকা, চুল পাকা, টুপি মাথায় দেওয়া 2টা লোক হাত ধরে কান্নাকাটি, বাবা 35-40 বছর ধরে ফ্রি পড়াই যাইতেছি, এই আপনার 1,2500 টাকা বেতন পাই, দেখো আমাদের অন্তত ইউনূস সরকারের দ্বারা আমাদের এই জাতীয়করণটা হয় কিনা। তারা এই যে মাদ্রাসার শিক্ষকরা জাতীয়করণ চাই, এটা তো অন্যায় না, কিন্তু তাদেরকে যে এই যে বাবার বয়সী লোক, তাদেরকে যে পুলিশ একটা পিটানি দিয়ে, লাথি দিয়ে কিক করে যে উঠিয়ে দিল, কিংবা আমরা দেখলাম এই বা এই ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সম্প্রদায়ের লোকেরা তাদের দাবি আদায়ের জন্য এনসিটিভি ভবনের সামনে গেল। আবার এখানে এই তরুণদেরই একটা, হ্যাঁ হতে পারে তারা পথভ্রষ্ট তরুণ, কিন্তু রাষ্ট্র দেখবে না সেই সম্প্রদায়ের লোকদের উপরে। ঠিক যেভাবে ছাত্রলীগ এই আন্দোলনের সময় আন্দোলনকারীদেরকে পিটিয়েছিল নির্মম নিষ্ঠুরভাবে, সে একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। এই দাবি দেওয়াটা মিটিগেট করার জন্য, এইটাকে মিনিমাইজ করার জন্য সরকারের কোনো পদক্ষেপ দেখতেছি না।
সরকারের হয়ে 2 মাস আমরা ফাও মানুষের সামনে ওকালতি করেছি, মিথ্যাচার করেছি মানুষের সাথে, বলছিলাম যে আপনারা 2 থেকে 3 মাস এই সরকারকে সময় দেন, সরকার একটু স্থিতিশীল হোক। একটা এইভাবে বক্তব্য দিয়েছে আপনার বিভিন্ন আন্দোলনে গিয়ে, যে একটা মানুষ যদি নতুন কর্মস্থলে আসে, ওই অফিস এবং তার কলিগদের মধ্যে কে ভালো মন্দ এটা বুঝে উঠতেও 2-3 মাস সময় লাগে, আল্লাহর রাস্তে 2-3 মাস। আপনারা যান ইউটিউবে, ফেসবুকে, আপনাদের মিডিয়া অনেক খবর পাবেন। পরবর্তীতে আমরা তাদেরকে বলে আমাদের কত পাত্তা দিচ্ছে না। তাহলে এই মানুষগুলো রাস্তায় নামাটা তো, এই যারা রাস্তা নামছে কেউ কিন্তু ফার্স্ট ধাপই রাস্তায় নামে নেই। এই সরকারের আমলে আমরা তাদেরকে বলেছিলাম যে আপনারা চিঠি দেন, স্মারকলিপি দেন, ইন্টারনাল আলোচনা করেন, এই ধাপগুলো শেষ করে কিন্তু তারা বাধ্য হয়ে রাস্তায় নামছে। এই সরকারের আমলে শেখ হাসিনার সময় বেনিফিটেড আমলারা কেউ হয়তো আপনার ডিসি থেকে আপনার ডিসি পদমর্যাদায় ছিলেন, কিংবা জয়েন্ট সেক্রেটারি ছিলেন, এডিশনাল সেক্রেটারি হয়েছেন, তারা কিন্তু মোটামুটি কিছু সুবিধা পেয়েছেন। তো এই 5 মাসে যদি কেউ 3 বার প্রমোশন নিয়ে ডিআইজি হতে পারে, অতিরিক্ত ডিআইজি হতে পারে, অতিরিক্ত সচিব হতে পারে, তাহলে এই মানুষগুলো দাবি দেওয়া কেন জানাবে না? তাহলে সরকার ওইটা করতে পারলে এইটা কেন করতে পারবে না? তাহলে সরকারের ম্যানেজারিয়াল ক্যাপাসিটি আমরা দুর্বল দেখতে পাচ্ছি। মানে তাদেরকে রাস্তায় নামতে দিচ্ছি কেন? আমি তাদের তো যদি যৌক্তিকই হয়ে থাকে তাহলে তাদের সাথে অবশ্যই আমি বলছি আপনার চ্যালেঞ্জ, আমাকে দায়িত্ব দেন 6 মাসের মধ্যে কোনো দাবি দেওয়া নেই, একটা মানুষ রাস্তা চ্যালেঞ্জ করে বললাম এখানে 6 মাসের মধ্যে কোনো মানুষ রাস্তায় নামবে না, একটা মানুষ দাবি দেওয়া নিয়ে। আমরা বয়স অল্প হতে পারে, কিন্তু কিছু অভিজ্ঞতা প্রতিকূল সময় ডিল হয়েছে, এখানে এত অভিজ্ঞ ব্যক্তি, এবং সরি টু সে যে কেউ কষ্ট পেন না, এখনো এখানের উপদেষ্টারাও আছেন কয়েকজন, তারা ঠিকঠাক মতো চলতে পারেন না, তাদেরকে দিয়েছেন আপনার উপদেষ্টার দায়িত্ব, আবার দিয়েছেন 3-4টা মিনিস্ট্রি। তো এগুলো করে তো সরকারই তার এই কর্মকাণ্ডটাকে স্থবির করে দিয়েছে। এবং এখন এখানে ধরেন ওই যে বলছেন, এই ভাই বলছে যে দুনিয়াতে সবচেয়ে সচল যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র, যা কিছু হয় ষড়যন্ত্র। এবং সবচেয়ে আমি নিজে হাসছিলাম একটা ঘটনা মনে করে, আমরা যখন আন্দোলন করতাম ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের লোকেরা এই টকশোতেই তখন বলতো এগুলো বিএনপি জামাত ষড়যন্ত্র করছে, এগুলো দুষ্কৃতিকারীদের অপতৎপরতা। এখন আমিও বলি নাই, কিন্তু আমার আলোচকদের অনেকে আমরা এখন বলতে চাচ্ছি ওইটা, যে এটা ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রের সুযোগ কেন আপনি দিচ্ছেন? আপনি তো সকলের সমর্থন, বাংলাদেশের ইতিহাসে এই রকমের জনসমর্থন নিয়ে কোনো সরকার গঠিত হয় নাই, বাম ডান ছাত্র নাগরিক কেউ হয় নাই। সেই সরকার 6 মাসে হতাশ করেছে, এবং সবচেয়ে আমি মনে করি এই সরকার সবচেয়ে ভুল পদক্ষেপ করেছে, একটা নির্দিষ্ট বলয়ের বা সার্কেলের কিছু ব্যক্তিদের নিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন করার জন্য। ভাই যেটা বলছেন যে রাষ্ট্র রাজনীতিবিদরা চালাবে, রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, এটা তো কোনো এনজিও না, এটা কোনো নাগরিক সমাজের ক্লাবও না। আপনি যাদের ন্যূনতম এক্সপিরিয়েন্স নাই, শুধু কিছু লোক আপনার সার্কেলে চলাফেরা করেছে, আপনার সাথে কি প্যান্ট আসি ছিল, তাদেরকে একটা সরকার গঠন করলেন রাজনীতিবিদদেরকে এক্সক্লুড করে। এখন আবার উপদেষ্টাদের কেউ বলছেন যে বিএনপি জাতীয় সরকারে একমত হয় নাই। এখন বিএনপি এটা ডিনাই করেছে কিনা আমরা জানি না। বিএনপি যদি ডিনাই করে, বিএনপি উপরে ডিপেন্ডেবল হবে না তো, যে বিএনপি যেটা বলবে সেটাই হবে। বিএনপি জাতীয় সরকার চায় নাই তাই হবে না, এরকম একটা জাতীয় ক্রাইসিসে আপনি সব দলের প্রতিনিধিদের নিয়ে, আন্দোলনকারী অংশীজনদেরকে নিয়ে, যেটা বলছিলাম আমরা শুরু থেকে পরিষ্কারভাবে, যদি আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এত ওয়ার্ল্ড ক্লাস একজন রিনিউন পার্সন, এত বড় একটা সংস্থা করে আন্তর্জাতিক পর্যায়ে নোবেল পুরস্কার মতো একটা সম্মানিত পুরস্কারে ভূষিত হয়েছেন, তিনি যদি, যেটা সেনাপ্রধান বলেছিলেন, সেনাপ্রধান তো প্রথমেই ছক্কা মেরে দিয়েছেন যে 18 মাস সময় বেঁধে দিয়েছেন। তখন কিন্তু আমরা আলোচনা করেছিলাম সেনাপ্রধান এই কথা কিভাবে বলে, এটা সরকার বলবে, সেনাপ্রধান অগ্রিম বলেছে। এখনকার পরিস্থিতিতে যেটা দেখছে সেনাপ্রধান যেটা বলছে ওইটাই কিন্তু ঠিক। 18 মাসের একদিন আগে আপনি ইলেকশন দিতে পারবেন না। তাহলে সেনা প্রধান যেটা বলছে সরকার প্রধান সেটা কেন বলতে পারে নাই? সরকার প্রধান কেন একটা নির্বাচনের রোডম্যাপ, রাজনৈতিক দলগুলো বারবার আলোচনায় বলেছিল যে আপনি একটা রোডম্যাপ ঘোষণা করেন, এবং সবচেয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আমি মনে করি তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, যেটা নূর খান লিটন ভাই বলেছেন, একদিনে আপনার 2 ঘন্টার মধ্যে 18-20টা দলের মিটিং করেছে। মানে এটা কি, আমরা কি তার চাকরি করি? ওইখানে আমরা গেলাম, আসেন চা খান, রং চা খান, চলে যান, আর কিছু বলে যান, কাগজপাতি দিয়ে যান। এটা কি এরকম? আমরা যে আপনার যে 2-3টা মিটিং হয়েছে, এরকমই মিটিং হয়েছে যে আপনাদের লিখিত দাবি দেওয়া থাকলে দিয়ে যান। আর যে পীর সাহেবদের দরবারে বিভিন্ন লোক যায়, যে আপনার হাত টাত মিলাইয়া একটু ফু দিয়ে দেয়, দোয়া নেয়, এইরকমভাবে একটা আলোচনা হয়েছে। একটা রাজনৈতিক দলের সাথে মন খুলে 1 ঘন্টা আলোচনা করেন নাই যে এই সময় আপনারা আমার কাছে কি প্রত্যাশা করেন, সরকার কি করতে পারে, আপনারা আমাকে কোন জায়গায় সহযোগিতা করতে পারেন। এখন তো কোনো দল সরকারকে ওইভাবে, আসলেই একটা মান অভিমান, একটা দূরত্ব তৈরি হয়েছে, আমরা যতই বলি না কেন একটা দূরত্ব তৈরি হয়েছে, যার ফলেই কিন্তু এখন সরকার এবং রাজনৈতিক দলগুলোর মুখোমুখি আলাপ আলোচনা রাজনীতির মাঠে আসছে, আর যার সুযোগ সুবিধাটাও আবার অনেকে নিচ্ছে। এই দূরত্বটাকে কাজে লাগিয়ে এই যে আন্দোলনের মধ্যে অন্যরা ঢুকে যাবে, এটা যাবে ন্যাচারাল।
এটা তো হওয়ার কথা ছিল না। সেই জায়গা থেকে আমি মনে করি এর সমস্ত দায় এই সরকারের। জি, ধন্যবাদ আপনাকে। নাজমুল হাসান, কেউ কেউ বলছেন ছাত্র জনতার প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা বেয়াত হওয়ার উপক্রম হচ্ছে এইসব নানা রকমের আপনার দাবি কিংবা আন্দোলন কিংবা বিভিন্ন চাপে কিংবা বিভিন্ন বিশৃঙ্খলাতে। তো আপনারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তারা এইসব আন্দোলন দাবি দেওয়া নিয়ে আপনারা আসলে কী ভাবছেন, এবং এই যে দ্রুত গতিতে যে প্রবলেমগুলো সলভ করে কিংবা যে বিষয়গুলো, এই যে জাতীয় ঐক্যমত কিংবা অনেকে জাতীয় সরকারের কথা কিংবা যেটা বলছে সম্মিলিত প্রচেষ্টার, এগুলা মানে সবার সম্মিলিত প্রচেষ্টা কিন্তু এগুলো মোকাবিলা করার কথা ছিল, সেটা তো হলো না। আপনারা কি ভাবছেন এই বিষয়গুলো নিয়ে? ধন্যবাদ আপনাকে, যারা আমাদেরকে দেখছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দেখেন যে জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কেন্দ্র করে আমরা বিভিন্ন রকমের অপতৎপরতা দেখতে পেয়েছি। গভর্নমেন্ট ফর্ম করার পরবর্তীতে আমরা ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদের পানি আগ্রাসন দেখেছি, সেখানে প্রায় 56 লাখ মানুষ পানিবন্দী ছিল। পরবর্তীতে আনসার সচিবালয় ঘেরাও কর্মসূচি, তারপর প্রতিনিয়ত তারপর হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন, সব কিছু মিলে একটা নতুন একটা গভর্নমেন্ট, পরবর্তীতে আন্দোলনের একটা 6 লাভ একটা পরিস্থিতি। পরবর্তীতে গভর্নমেন্টের আসলে প্রত্যাশা অনেক বেশি, কারণ এই গভর্নমেন্ট আমরা নির্বাচিত সরকার হয়, অনেকগুলো গভর্নমেন্টে দেখা যায় 60% ম্যান্ডেট পায়, 70% ম্যান্ডেট পায়। এই গভর্নমেন্টের ম্যান্ডেট কিন্তু 100%। ফেসিবাদ বিরোধী শক্তি ছাড়া বাকি সবাই কিন্তু এই গভর্নমেন্টকে এখানে বসাইছে, তাদেরকে সাপোর্ট দিয়েছে। সেক্ষেত্রে প্রত্যাশার পারদ অনেক বেশি ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা বর্তমান সরকারের এই পারফরমেন্স আমরা দেখি না। আসলে এটা সহজ কথা স্বীকার করতে হবে। দেখুন এখানে একটা বিষয়, গতকালকে যে ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিলের যে বিষয়টা, সেটা কিন্তু 2016 সালে হঠাৎ করেই, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 40,000 শিক্ষার্থীদেরকে ভরণ পোষণ করতে পারে না, সেক্ষেত্রে হঠাৎ করে হটকারে একটা সিদ্ধান্তের মাধ্যমে 1,67,000 শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত করা হলো। এরপর থেকে মানে কি আন্দোলন ছিল যে আমি পরীক্ষা দিচ্ছি, রেজাল্ট যেন 3 মাসের মধ্যে আসে, সেই রেজাল্ট আসতো 6 মাস, 7 মাস, 8 মাস। আমরা তিতুমির কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানকে দেখতে পেয়েছি, তার চোখ হারিয়ে গেছে। গতকালকেও কিন্তু কয়েকদিন যাবত আন্দোলন করছে, তারা বলতেছে আবার অধিভুক্ত বাতিল চাই, নতুন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় অথবা স্বতন্ত্র কাঠামো। সেই বিষয়ে কিন্তু মানে আমলাতান্ত্রিক যে জটিলতাগুলো দেখতে পেয়েছি, শিক্ষার্থীদের ঝুলিয়ে রাখা, হ্যাঁ হচ্ছে হবে, সেই রকম কোনো আমরা বাস্তবসম্মত দেখি নাই। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন স্যার যে কথাটা বলেছেন, সেই ফেসিবাদ শেখ হাসিনার সময় যে কোনো দাবি দাওয়া করলে যে তোয়াক্কা করতো না, ঠিক একই অ্যাপ্রোচ। স্যার কিন্তু দুঃখ প্রকাশ করেছেন, উনি যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে দুঃখ প্রকাশ করতো, তা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যে যে একটা হৃদ্রতার সম্পর্ক বিগত সময় ছিল, জুলাই আগস্টে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করেছে, সেই জায়গায় কিন্তু একজন আরেকজন রক্ত নিয়ে আসতো না, হামলা করতো না। এই যে পরিস্থিতি, মানে উনি দুঃখ প্রকাশটা করলেন কিন্তু পরে করলেন, রক্ত হয়েছে, রক্ত ঝরছে, হসপিটালাইজ হয়েছে, দেন হয়েছে। এখানে একটা বিষয় দেখেন, অনেক আলোচকের মধ্যে সেই বিষয়টা আসছে, এফতাদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপর হামলা করা হয়েছে। গতকালকে রাতেও কিন্তু নিউ মার্কেট থানার ওসি এবং তাদের নেতৃত্বাধীন যে পুলিশ, তারা কিন্তু ঢাকা কলেজের এক শিক্ষার্থী মোহাম্মদ রাকিব, তাকে কিন্তু পিস্তলের বাড়ি দিয়ে তার মাথায় 13টা সেলাই হয়েছে। তাহলে এই যে পুলিশের অ্যাগ্রেসিভ আচরণ, সেটা কিন্তু ফেসিস শেখ হাসিনার সময় ছিল, শুধু পুলিশের পোশাক পরিবর্তন হচ্ছে, কিন্তু মনন মেধাতে কিন্তু পরিবর্তন হচ্ছে না। যার কারণে আমার মনে হয় যে আমরা যে স্বপ্ন দেখতেছি, স্বপ্ন বাস্তবায়নের জন্য যারা স্টেক হোল্ডার হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের যে হেল্পিং হ্যান্ড আছে, তারা ওইভাবে পারফরমেন্স করছে না, যার কারণে আরও বিশৃঙ্খলা বাড়ছে। দেখেন আমাদের যদি সরকারের সংকট থাকে, সীমাবদ্ধ থাকে, তারা বলতে পারে বাবা আমাদের এই ক্যাপাসিটি নাই, জাতীয়করণ করতে পারবো না, বা অধিভুক্ত বাতিল করতে পারবো না, কলে কিছুদিন পরে করবো, এই কথাগুলো বলে না। ওই আবার বাংলা ব্লকেট কেন আমাকে দিতে হবে, আবার কেন অবরোধ কর্মসূচি দিতে হবে, তারপরে প্রতিনিধি নেবে। আমি মনে করি বর্তমান উপদেষ্টা পরিষদে যারা আছে, তারাও ইনিয়ে বিনিয়ে এই একটা সমস্যাগুলো জিয়ে রেখেই মানুষের সাথে সরকার একটা মুখোমুখি অবস্থান দাঁড় করাচ্ছে। আর শিক্ষার্থী প্রতিনিধি হিসাবে আমরা যেটা বলি সবসময়, দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা একটা ঐতিহাসিক প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মের নেতৃত্বে এদেশের প্রত্যেকটা মানুষ ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, গণ অধিকার পরিষদ, বাম ডান সবাই ছিল, একই সাথে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, শিবির সবাই ছিল। এই ঐতিহাসিক একটা প্ল্যাটফর্মের নেতৃত্বে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। সেই কর্মসূচি আমরা যখন কমপ্লিট শাটডাউন দিয়েছি, তখন কিন্তু একটা রিক্সা চালকে সে নেক্সাস বিস্কুট দিয়েছে 5 টাকার। তখন আমরা মনে করেছি শুধু কোটা সংস্কার না, পুরো রাষ্ট্র সংস্কার করা উচিত। বিগত 1.5 যুগ যাবতে অন্যায়, অনিয়ম, দুর্নীতি যে একটা পাহাড় সমান পরিবেশ তৈরি হয়েছে, এটাকে অপসারণ করতে হবে। কিন্তু এই জায়গাটা দেখেন ছাত্রদের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কি করছে, অথবা এই রাজনৈতিক দলগুলো কি করছে। যেই রাজনৈতিক দলগুলো গত 1.5 যুগ যাবত এত নির্যাতন নিষ্পেষণ শিকার হওয়ার পরও
শেখ হাসিনাকে হটাইতে পারে নাই, যদিও তার অনেক নির্যাতনের একটা ইতিহাস আছে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র সমাজের নেতৃত্বে তো হয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি ছাত্র সংগঠনগুলো, আমরা যখন দাবি দাওয়া তুলছি, শিক্ষার্থীরা বলতেছে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে, সেই জায়গাতে কেন যেন আমাদের রাজনৈতিক দলগুলো ইনাই বিনে এই ছাত্র সংসদ নির্বাচন দিতে সরে যেতে যাচ্ছে, জাতীয় নির্বাচন। গণরম গেস্টমে নির্যাতনের বিরুদ্ধেই তো আন্দোলন হয়েছে, ছাত্রলীগের অপরাজনীতির কারণে তো আন্দোলন, শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে। তাহলে ছাত্রদের জন্য আসলে রাজনৈতিক দলগুলো কি করছে? ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে তারা কেন বাধা হয়ে দাঁড়াচ্ছে? তারা কেন তাদের দলীয় ছাত্র সংগঠনগুলোর জায়গাতে তারা একসাথে আসতেছে না? তাহলে আমি মনে করি যদি বিশ্ববিদ্যালয়গুলো যদি জ্ঞানভিত্তিক শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, যত দ্রুত ছাত্র সংসদ নির্বাচন হবে মানে এটা কিন্তু সবারই প্রশ্ন, কেন ছাত্র সংসদ নির্বাচন সেটা দিতে অসুবিধা কোথায়? আশঙ্কা কোথায় দেখেন, আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখছি একটা মিটিং ডাকলে ছাত্রদল আসলে ছাত্র শিবির আসছে না, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এরকম হচ্ছে। তাহলে আমাদের বর্তমান সময় বিদ্যমান যে বড় দুটো রাজনৈতিক দল, তাদের ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা মতানৈক্য আছে। তারপরেও আমরা মনে করি সকল কিছুর ঊর্ধ্বে শুধু ছাত্র সংগঠনগুলো পুরো ছাত্র না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 শিক্ষার্থী আছে, কয়জন ছাত্রদল করে, শিবির করে বা অধিকার পরিষদ করে? সাধারণ শিক্ষার্থীদের যে একটা পালস, তারা যে তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে, তাদের সুখ দুঃখ আনন্দ বেদনার কথা যে একটা কেউ রিপ্রেজেন্ট করবে, সেই রকমের একটা পরিবেশ যেন তৈরি করা হয়, সকল চাপ মুক্ত হয়েও যেন এই পরিস্থিতি করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব উচিত প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া, পরবর্তীতে জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। ধন্যবাদ আপনাকে। শরীফুল হাসান, সংস্কার প্রক্রিয়া শেষে যে নতুন বাংলাদেশের বিনির্মাণ হবে তার সুবিধাভোগী হবে কিন্তু সবাই, এমন আস্থা কেন সব আন্দোলনকারীরা কিংবা যারা আন্দোলন করছেন এখন তারা পাচ্ছে না? মানে এই যে আমরা প্রথমে আলোচনা করেছি যে কেন এই যে সবাই রাস্তায় নেমে আসতেছে এবং এই যে ভোগান্তি তৈরি হচ্ছে, এখানে কিন্তু আলোচনায় চলে এসছে যে তারা মনে করতেছে যে মানে তাদের কথা মানে এখনই হলো সময় সবার দাবি আদায়ের, কারণ পরে কি হবে তারা বুঝতে পারছে না। তো এই যে আস্থা, এই আস্থাটা কেন আন্দোলনকারীরা পাচ্ছে না যে পরবর্তীতে যখন আপনি সংস্কারের পরে যে সরকার আসবে তারা তাদের আস্থা, তাদের দাবিগুলো পূরণ করবে না, এবং অন্তর্বর্তী সরকার তাদের মানে এটাকে অন্তর্বর্তী সরকার তাদের কাছে আনতে পারছে না, নাকি রাজনীতিবিদদের প্রতি আন্দোলনকারীদের আস্থা নেই? না, ধন্যবাদ। আমি মনে করি না যে দেখেন পৃথিবী চালাতে হলে, দেশ চালাতে হলে, যেটা লিটন ভাই নূর বলছে, রাজনীতিবিদদের প্রতি আপনার আস্থা রাখতে হবে। এখন আপনি যখন রাজনীতিবিদদের বদলে আমলার প্রতি আস্থা রাখবেন, আপনি যখন পুলিশের প্রতি আস্থা রাখবেন, ওই রাষ্ট্র ফ্যাসিস্ট রাষ্ট্রই হবে। এখন আপনি দেখেন মাত্র 6 মাস আগে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজের ছেলেরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামলো, আজকে কেন তারা পরস্পরের প্রতি সংঘর্ষে লিপ্ত হচ্ছে? এর দায়িত্ব অবশ্যই সরকারকে নিতে হবে। এবং আপনি যদি দেখেন, আপনি সব কিছুতে একটা ইন্ডিকেটর থাকে, সাফল্য থাকে। আপনি এমন মানুষ, দেশ চালানো কি এটা কোনো খেলনা, কৌতুক, মজা? আপনি এমন মানুষকে স্বাস্থ্য উপদেষ্টা বানান যিনি স্বাস্থ্যের কিছুই জানেন না। আপনি এমন মানুষকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানান, আমি জানি না আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি দেখেছেন যে তার গত 6 মাসের সাফল্যটা কি? আপনি আমাদের 55টা মন্ত্রণালয়, আমরা যদি এত শত শত মানুষের আমলায় বেতন দিতে পারি, আমি জানি না 55টা মন্ত্রণালয় কেন 55 জন টেকনিক্যাল বেস্ট লোক নাই যেন আপনি মন্ত্রণালয় চান। মনে হচ্ছে এটা একটা ঈদের কথা, আপনি কোনো মন্ত্রণালয়ে 7 দিনে একবার গেলেন, কোনো একটা গেলেন, এবার একটা দেশ চলে। আর আপনি সংস্কারের কথা বলছেন, সংস্কারের ম্যান্ডেট কে তাদেরকে দিয়েছে আমি জানি না। জনগণ আমি কি চেয়েছি? আমার জনগণ কিন্তু এই সংস্কার, সাধারণ জনগণকে আমি আবারও বলি, এই দেশে যদি কেউ বলে থাকে আমার ডাকে হাজার হাজার লোক আসছে, আমি সেটা বলবো ভুল। এই দেশের সাধারণ মানুষ দেখেছে আবু সাইদকে চোখের সামনে গুলি করে মারতে, এই দেশের সাধারণ মানুষ দেখেছে ছাত্র মরেছে, স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ প্রতিবাদে নেমেছে। যে বলে যে আমার ডাকে আসছে উনি কালকে ডাক দিক, দেখি তার নেতা আসে কিনা। এই যে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত চাওয়া, 71 বলেন, 90 বলেন, কেউ সেটাকে ব্যবহার করতে চায়। কারণ আপনি যে এত সংস্কার করছেন বলছেন, কালকে নির্বাচনের পর যেই দলই ক্ষমতা আসুক, ধরুন বিএনপি ক্ষমতা আসছে, বিএনপি যদি এটা ছুঁড়ে ফেলে দেয়, কি করার ক্ষমতা তাদের আছে? করছে না। ট্রাম্প আপনি দেশ চালাচ্ছেন, একজন পুরো বদলে দিয়েছে। কাজে দরকারটা কি? দরকার কতগুলো জায়গায় প্রাতিষ্ঠানিক। ভাই আপনি বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার একমত, আপনি কোনোভাবেই দেশে দুর্নীতি করতে পারবেন না। আপনি বিএনপি করা কোনো অপরাধ না, জামাত করা কোনো অপরাধ না, আওয়ামী লীগ করা কোনো অপরাধ না, কিন্তু আপনি দেশের সম্পদ পাচার করা অপরাধ। আপনি যেই পাচার করেন তাকে জেলে যাবেন, যেই দুর্নীতি করবেন সে যাবেন। ক্রস ফায়ার ভয়ঙ্কর অপরাধ, ডিজিটাল সিকিউরিটি ভয়ঙ্কর অপরাধ। তাহলে আপনি করবেন কি? আপনি প্রাতিষ্ঠানিক কাঠামো করবেন। দেখেন আমরা দেখলাম এই সরকার আসার পর ডিসি নিয়োগ হচ্ছে কিভাবে। আগে আওয়ামী লীগ তার লোক দিচ্ছে, এখন আপনি তার পছন্দের লোক দিচ্ছেন। কেন বাবা? আপনি সংস্কার করতে গিয়ে আপনি ডিসি নিয়োগের এমন একটা কাঠামো করেন যে এই বাংলাদেশের ভবিষ্যৎ যারা ডিসি হবে তার আমি অতীতের 10 বছরের চাকরি দেখবো, সে জনগণের জন্য কি করছে।
সততা কি করছে? আপনি এইটা নাম হচ্ছে কাঠামো। আপনি থানার ওসি নিয়োগের মানে কেউ লেজুর ভিত্তি করছে আপনি কিনা ওসি নিয়োগের ক্ষেত্রে লক্ষ্য করেন যার পেছনে এই জিনিস আছে, এইগুলোকে বলে প্রাতিষ্ঠানিক চাঁদা। আমাদের বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান বলে কিছু নাই, আমরা সব করেছি কি ব্যক্তিকেন্দ্রিক। আমি যা বলবো দেশ সেভাবে চলবে, আমি উপদেষ্টা, আমি যা চাই তা হবে, আমি ভিসি যা চাই, এইভাবে একটা দেশ চলতে পারে না। কিন্তু আপনি যদি প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো করতেন, সচিব নিয়োগ হবে এইভাবে, ইলেকশন কমিশন হবে এইভাবে, ওসি নিয়োগ হবে এইভাবে, তাহলে ওই দেশ চলে। এখন আমরা কি দেখি, আগে ধরেন আপনি ছাত্রলীগ যা যা করতো, তদবির ক্ষমতা গুণ, আমরা ঠিক তাই দেখি। আমরা আগে মন্ত্রী উপদেষ্টা, আপনি যদি চোখ বন্ধ করে দেখেন, আপনি উপদেষ্টাদের ভাষ্য শুনলে বুঝতে পারবেন না এটা কি আওয়ামী লীগ আমল চলছে না এই আমল চলছে। আপনি জাস্ট ভুলে দেন, আপনার মনে হবে একই কথার পুনরাবৃত্তি করছে। আপনি দেখেন, এবং আরেকটা জিনিস বলি, আপনি ন্যূনতম চলার, একজন মানুষের পেট চলার, বাসা ভাড়া দেওয়ার ন্যূনতম খরচ কিন্তু এক। আপনি একজন মানুষকে বেতন দেবেন 5,000 টাকা, আর কাউকে দেবেন 1 লাখ টাকায় ঢুকতে পারেন। আমি মনে করি এই রাষ্ট্রের সবার যেই পেশাতেই থাকুক না কেন, ন্যূনতম একটা বেতন আপনি 40-50,000 টাকা ঠিক করেন, তারপরে আপনি এক্সট্রা অর্ডিনারিকে আলাদা দেন। কিন্তু আপনি দেখেন, আপনি এই ঢাকা শহরে একজন সরকারি কর্মকর্তার প্রথম শ্রেণীর বেতন শুরু হয় 30-35,000 টাকা দিয়ে, ও বাসা ভাড়া দিবে, কেউ চলবে কি করে? আমি মনে করি আমাদের কতগুলো বেসিক ঠিক করা উচিত। এখন আমাদের হয় কি, সারাক্ষণ নিজের স্বার্থের সাথে দেখতে, আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা অন্ধ আনুগত্য, অন্ধ ঘৃণা। এই দেশে যে বিএনপি করে সে বিএনপির প্রতি অন্ধ আনুগত্য, যে আওয়ামী লীগ করে সে আওয়ামী লীগের প্রতি অন্ধ আনুগত্য, যে জামাত করে সে জামাতের প্রতি অন্ধ আনুগত্য। অন্ধ আনুগত্য এবং অন্ধ ঘৃণা শুধু বিভক্তি সৃষ্টি করে। আপনি অন্ধ আনুগত্য, অন্ধ ঘৃণা না করে দেশটাকে সামনে রাখেন, যে আমি আমার দলকে অমুক পছন্দ করতে পারি কিন্তু তিনি অন্যায় বললে অন্যায়, আমি অমুককে পছন্দ করি কিন্তু তার অন্যায়টা না। আমরা দুর্নীতি কেউ করলে পরে তার আমি সেজন্যই বলি, আমরা এখন খুঁজছি যে আচ্ছা ও আওয়ামী লীগ করছে ওরে মারো, ও বিএনপি করছে ওরে পিছিয়ে ইলেকশনে দেওয়া যাবে না। তো আমি বলি কেন বিএনপি করা অপরাধ না, কিন্তু বিএনপির নাম ভাঙা দুর্নীতি করলে আপনি তাকে সাজা দেন। আওয়ামী লীগের নাম ভালে যে চুরি করছে আপনি তারে সাজা দেন। আপনি কি তাই দিতে পারছেন? আর আপনি যদি মনে করেন যে ভাই আমি আওয়ামী লীগের রাখবো না, ঠিক আছে, আপনি 1.5 কোটি মানুষরা মনে করেন যে ঠিক আছে আপনি মেরে ফেলবেন, এভাবে দেশ হয়? এখন আপনি যে ঘৃণা বিভক্তির, আপনি কি মনে করেন না যে জুলাই আগস্টের আন্দোলনে আমি দেখেছি অনেক পুলিশের সন্তান, আওয়ামী লীগের সন্তান, আমলার সন্তান রাজপথে নেমেছে? কেন? অন্যায়। এই যে দেশ রক্ত সবার। এখন এখন হচ্ছেন কি, যখন আপনার প্রয়োজন ছিল আপনি মুক্তিযুদ্ধ বলেন, 90 বলেন, সবাইকে এক করেন, প্রয়োজন শেষ, এবার আপনি বিভক্তি বানান। এবং কোনো জবাবদিহিতা রাখেন। আমরা কি চেয়েছি? সুশাসন, জবাবদিহিতা। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার তার 6 মাসের কাজ, স্বাস্থ্য উপদেষ্টার কাজ, শিক্ষা উপদেষ্টা বই দিতে পারলেন না, বাণিজ্য উপদেষ্টা জিনিসপত্রের দাম কমাতে পারছেন না, নাগরিক, এই জন্য কি একজন উপদেষ্টা কোনো দায়বদ্ধতা আমরা করেছি? এই যে 1.5-2 বছর চলবে দায়বদ্ধ থেকে, আমি মনে করি সারা পৃথিবী দেখেন এরকম একটা পরিস্থিতি। আমি মনে করি আপনারা একটা টাইমলাইন দেন, কবে নির্বাচন করতে চান, এবং নির্বাচনের প্রক্রিয়াটা আপনারা এমন করেন যে নির্বাচনে দুর্বৃত্তায়ন হবে না, লুটপাট করবো না, এবং সাধারণ জনগণ যাকে চায় সে জন্য ক্ষমতা আসতে পারে। কিন্তু ওই যে আপনি কাঠামোগুলো এমন করেন যে আপনি নির্বাচিত হইলেও চুরি করলে আপনার এই শাস্তি, দুর্বৃত্তায়ন করলে এই শাস্তি। আপনার এই প্রোগ্রামের মধ্যে রাষ্ট্রীয় পিপিকে বলেছে যে এই যে এসালাম 1000 কোটি টাকা পাচার করে, আওয়ামী লীগ পাচার করে, একটা চিঠি দিয়েছেন, তারা কিন্তু এই আওয়ামী লীগ আমরা জবাব দিতে পারেনি। তাহলে আমি বলি যে আমাদের দেশের সমস্যাটা হচ্ছে আমি আমার লোক সব ভালো। হ্যাঁ, সালাম ভাই বিএনপি করে, সালাম ভাইয়ের সব কর্মীরা যা করে তাকে সমর্থন করতে হবে, নাগরিক কমিটি তার সব সমর্থন করতে হবে, এইভাবে একটা দেশ চলে না। উনি ফেরেস্তা না তো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে নূর আমরা কেউ ফেরেস্তা না। আমার ভালোটাকে ভালো বলেন, খারাপটাকে ভালো বলেন, কিন্তু দেশটা কারণ আমরা কেউ ভারতপন্থী, কেউ পাকিস্তানপন্থী, কেউ আমিরাতপন্থী, তো বাংলাদেশপন্থী লাগর খুব অভাব। এবং আরেকটা হচ্ছে দিন শেষে আপনি কাকে, এই দেশের একটা আদিবাসী মারা যাওয়া মানে, এদের একটা শিক্ষার্থী মারা যাওয়া মানে, দেখছেন ইফতাদি মাদ্রাসার শিক্ষক কষ্ট পাওয়া মানে পুরো বাংলাদেশ কষ্ট পাওয়া। এই যে 17 কোটি মানুষ মিলে একটা ফুল দেশ, সেটা আমরা ভুলে যাই। আমরা একজন আরেকজনকে পরাজিত করতে চাই। আমি মনে করি আমাদের শিক্ষায় মূল্য, একজন আমেরিকান তার একজন নাগরিককে বাঁচানোর জন্য একটা দেশ ধ্বংস করে দিতে রাজি, আর আমরা সেই জাতি সারাক্ষণ পরস্পরকে হারাতে থাকি, পরস্পরকে খুন করি, পরস্পরকে পরাজিত করি। আমি মনে করি আমাদের এই দেশটাকে বাঁচানো উচিত। যে দলই করুন না কেন, বাংলাদেশ নামক রাষ্ট্রটা বাঁচে। এই কথাগুলো 15-20 বছর ধরে বলি। আওয়ামী লীগ বাংলাদেশপন্থী, আওয়ামী লীগ আমলে গালি খায়, বিএনপি জামাত সুশীল বলে, এখন গালি খায় আওয়ামী লীগ বলে, কারণ সত্য কথা, ন্যায্য কথা এই দেশে কেউ নিতে পারে না। কিন্তু আমি মনে করি আমাদের এমন একটা কারণ, লিটন ভাই এখানে আসছে, তিনি যখন আইন সালিশ কেন্দ্রে 2009, 10, 11 ক্রস ফায়ার গুম নিয়ে দিনের পর দিন নিয়ে লিখেছি, কোটা আন্দোলন নুররা জানে দিনের পর দিন লিখেছি, এজন্য গালি শুনতে হয়েছে। কিন্তু বিশ্বাস করেন জুলাই আগস্টে আমি আবারও বলি আওয়ামী লীগের শেখ হাসিনার পতন অনিবার্য ছিল, কিন্তু এই দেশ কি আমরা চেয়েছিলাম? এই কথা বললে আপনি আবার হয়ে যান খাবেন। আপনি জিজ্ঞাসা করেন একজন রিক্সাওয়ালাকে, একজন সিএনজিওয়ালাকে, ও কি বলে?
এখন আপনি ষড়যন্ত্র করছেন, ষড়যন্ত্র অন্য কেন, আপনি ষড়যন্ত্র করছেন কি আমি আর কতদিন ক্ষমতায় থাকতে পারি, আমার লোককে আমি ক্ষমতায় আনতে পারি কিনা, রাষ্ট্রে বসে আমি আমার দলকে করতে পারি। এই দেশের মানুষের তো বোকা না, তারা সব বুঝে। কাজে আমি বলি জনগণের হাতে চলে যান, জনগণ ভোট দিয়ে ঠিক করুক। এই একটা সিস্টেম যদি আপনি করতে পারেন যে জনগণ ঠিক করবে কে যাবে কে আসবে, জনগণের ভোটের অধিকার দিতে পারেন, তাহলে একটা জবাবদিহিতা আসবে। আমি মনে করি একটা সুশাসনের কাঠামোটা আমাদের এই দেশে গড়াটা খুব জরুরি, যেটা আমাদের এই দেশে নেই। ধন্যবাদ আপনাকে জনাব আরিফুল ইসলাম। আমি আপনার কাছে আসবো, আমাদের সাথে অনেকগুলো ফোন অপেক্ষা করছে, একটা দুটো ফোন নেওয়ার চেষ্টা করবো। দর্শক কে আছেন, কে কোথা থেকে বলছেন, নম্বরে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম, আমি দিনাজপুর থেকে বলতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। দিনাজপুর থেকে বলছেন, আপনার নামটা আমি বুঝতে পারিনি। জি শাহিন ইসলাম। শাহিন ইসলাম, বলুন। জি, আমার প্রশ্নটা এই জায়গায়, বাংলাদেশের চলমান যে এখন পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমি মনে করি যে জাতীয় সরকার গঠনটা করা খুব জরুরি। কারণ আমরা যারা রাজনীতির দলগুলো না আছে, আমি মনে করি যে যদি তারা জনগণের জন্য রাজনীতি করে তবে জাতীয় সরকারের কোনো বিকল্প নাই। এবং বাংলাদেশে স্বৈরাচার হাসিনা পতনের পরেও আজকে যে অবস্থাগুলো চলতেছে সারা বাংলাদেশে, এখনো গণ অধিকার পরিষদের অনেক নেতা কর্মীর উপরে হামলা হচ্ছে, অনেক বিএনপি নেতাকে তারা অনেক জায়গায় লুটপাট করতেছে। তো আমি জানি না যে তারা কিভাবে কেন্দ্র থেকে এই বিষয়গুলো দেখতেছে। আমি মনে করি যে তারা যদি শক্তপোক্ত হাতে যদি পদক্ষেপগুলো নেয়, আমি মনে করি যে যেই বাংলাদেশ আমরা স্বপ্ন দেখছিলাম আগামীতে, যে বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা রাজপথের আন্দোলন করছিলাম, আমরা সাধারণ জনতা রাজপথে নামছিলাম, আসলে সেই বাংলাদেশের কোন রূপরেখাই আমরা এখন পর্যন্ত কোনো রূপরেখা দেখতে পাচ্ছি না। তো সেই জায়গা থেকে আমি সাধারণ জনগণ হিসেবে আমার একটাই দাবি থাকবে যে ধন্যবাদ। জি ধন্যবাদ আপনার মতামতের জন্য জনাব আরিফুল ইসলাম। আপনি যদি আমাদের দর্শকের প্রশ্নের উত্তরটি দেন এবং দাবি, জিম্মি, অবরোধ, আন্দোলন কিংবা এসবের কারণে যে চরম যৌন ভোগান্তির সৃষ্টি হয়েছে তার শুরু কি মানুষ যে স্বপ্ন দেখেছিল, মানুষ কিন্তু এখন আপনার অনেকটাই আপনার আবার উদ্বিগ্ন। তো সেই জায়গাগুলো মানে আশ্বস্ত করা এবং শরীফুল ইসলাম যে কথাটি বলছিলেন যে মনে করেন সুশাসন, জবাবদিহিতা, মানে এগুলোই তো প্রথম যে কেউ অন্যায় করলে তার বিচার হবে, কেউ লুট করলে তার বিচার হবে, কেউ ব্যাংক লুট করলে পরে তাকে ধরা হবে, কেউ যদি আপনার অর্থ পাচার করে তাকে ধরা হবে। এরকম একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। সেই সিস্টেমটা ডেভেলপের পথে কি আমরা এগুচ্ছি কিংবা আমরা কত দূর যেতে পারছি? ধন্যবাদ আবার আপনাকে। এবং যেই প্রশ্ন করছেন জাতীয় সরকারের বিষয়ে আর কি, জাতীয় সরকারের বিষয়ে যেটি দেখেন যে এটি কিন্তু শুধুমাত্র আজকে 5 মাস পরে এসে নয়, সেটি কিন্তু আন্দোলনের 5ই আগস্ট পরবর্তীতেই আপনার হচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু একটি জাতীয় সরকারের প্রস্তাব এবং তারা বলেছিল বিএনপির চেয়ারপারসন তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ তাদেরকে। একই সাথে যে সরকারটি গঠিত হয়েছিল ওই সময়, মানে প্রথম যে উপদেষ্টা প্যানেল গঠিত হয়েছিল, সেই উপদেষ্টা প্যানেলের নাম নিয়ে আন্দোলনকারীদের পক্ষ থেকে তৎকালীন সবগুলো রাজনৈতিক দলের প্রধানদের সাথে একেবারে নাম ওয়ান বাই ওয়ান নাম ধরে ধরে কথা বলছে। অনেকে দু একটা বিষয় হয়তো আপত্তি জানিয়েছিল, তারা আসতে পারেন না কিংবা আলোচনা সমালোচনা হয়েছিল। এবং শিক্ষার্থীরা তখন স্পষ্ট বলেছিল যে শুধুমাত্র মানে শিক্ষার্থী কিংবা সিভিল সোসাইটি নয়, এখানে রাজনৈতিক দলগুলো, ফ্যাসিবাদ বিরোধী সকল অংশীজন এবং সিভিল সোসাইটি এবং হচ্ছে শিক্ষার্থীদের কিছু প্রতিনিধি নিয়েই মূলত একটি রাজনৈতিক দল হওয়া উচিত, মানে এটা সরকার হওয়া উচিত। এবং আমরা কিন্তু এখন বাস্তবতায় কিন্তু সেই জিনিসটি দেখতে পাচ্ছি যে পুরো যেই সংস্কারগুলো দরকার এবং আইন শৃঙ্খলার যে পরিস্থিতি এবং হচ্ছে একই সাথে মানে জনস্বার্থ রিলেটেড যে বিষয়গুলো আছে সবগুলোর জন্য কিন্তু একটা জাতীয় ঐক্যমত দরকার আছে। এবং দেখবেন যে আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে অক্টোবর মাসে আমরা 4টি দাবি তুলেছিলাম যে রাষ্ট্রপতির অপসারণ, 72-এর সংবিধান বাতিল, এবং তখন আমরা একটা দাবি তুলেছিলাম যে বিগত 3টি নির্বাচনের বাতিল করা এবং একই সাথে হচ্ছে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক, যেটি আমরা দাবি তোলার পরবর্তীতে আমরা পরবর্তী 1 সপ্তাহ ধরে প্রায় সব 30টির অধিক রাজনৈতিক দলের সাথে কিন্তু আমরা মতবিনিময় করেছিলাম। সবাই বলছে যে হ্যাঁ এটির একটি ঘোষণাপত্র হওয়া উচিত আন্দোলন কেন্দ্রিক যার সকল অংশীজনের নিয়ে, তবে সেটি জাতীয় ঐক্যমত নেওয়া উচিত।
কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে দুঃখের বিষয় সেটি হচ্ছে সরকারের পক্ষ থেকেও এই জাতীয় ঐক্যমত এবং জাতীয়ভাবে কোন কোন জিনিসগুলোর একটা রোডম্যাপ করা সরকারের কাছ থেকেও আসেনি, এবং বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু নিজেরা কিন্তু একসাথ হয়ে যে জাতীয় সংলাপ করে কিংবা নিজের একটা দলের উদ্যোগে যেভাবে হচ্ছে, যেমন ধরেন আমরা এখন দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদী দল তারা হচ্ছে সবগুলো রাজনৈতিক দলগুলোর সাথে লিয়াজু কমিটি করে মিটিং করছেন, কোন কোন বিষয়ে তাদের সাথে অন্যান্য দলগুলো একমত হচ্ছে। কিন্তু জাতীয় স্বার্থে দেশের স্বার্থে আমার যেই বিষয়গুলো কনক্রিট করা উচিত অর্থাৎ ওন করা, মানে আমি শুধু আমার দলীয় বিষয়গুলো না, আমি পুরো জাতি রাষ্ট্রর দৃষ্টিকোণ থেকে হচ্ছে কোনটা দেশের জন্য দীর্ঘমেয়াদী ভালো, সেই জায়গা থেকে আমরা কিন্তু এই উদ্যোগগুলো দেখিনি। ফলে যেই বিষয়গুলো আসছে যে আপনার এখনও যে সরকারের এক একজন উপদেষ্টা 2টি 3টি বেশি মন্ত্রণালয় তারা পরিচালনা করছেন, এবং হচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতিগুলো বেশ জটিল আকার ধারণ করছে। আন্দোলনকারীরা যারা দীর্ঘ 15 বছর ধরে বিভিন্ন জায়গায় বঞ্চিত ছিলেন তারা বারবার রাজপথে নেমে আসছে। তার ফলে এই জায়গার থেকে আমরা যেটি মনে করি যে তখন আন্দোলনকারী পক্ষ থেকে যে প্রস্তাবনাটা ছিল সেটি আসলে সকল রাজনৈতিক দলের সাড়া দেওয়া উচিত ছিল। এবং এখনও আমাদের যেটা আমার যেটা দৃষ্টিভঙ্গি, এটি যে নাগরিক কমিটি হিসেবে শুধু না, আমার ব্যক্তিগত যেটা অভিমত, আমি যেটা মনে করি সেটি হচ্ছে যে আগামী দিনের বাংলাদেশকে একটি সুশাসন এবং মানবিক মর্যাদা কল্যাণ রাষ্ট্রের জায়গায় যদি নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই বিদ্যমান সকল পক্ষগুলোর সাথে একটা জাতীয় ঐক্যমত করে নির্দিষ্ট সংস্কারগুলো এবং সরকারেও অন্যান্য দলগুলোর প্রতিনিধি নিয়ে এই সরকারের উপদেষ্টা পরিষদকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসা উচিত। এবং সেই জায়গায় যদি কোন কোন রাজনৈতিক দলগুলো রাজি না জাতীয় সরকারে আসতে কিংবা কে রাজি না সেটা হয়তো পরবর্তীতে দেখা যাবে, কিন্তু মনে করি যে এই যে বিষয়গুলো জটিলতা তৈরি হচ্ছে সেটার বিষয়ে একটা জাতীয় ঐক্যমত তৈরি করা উচিত। জি, ধন্যবাদ আপনাকে জনাব আব্দুস সালাম। আপনার বিশ্লেষণ শুনতে যাচ্ছে আসলে আপনি তো সবার কথা শুনলেন, শুনলাম। বিষয়টা হলো এখন তার এটা বিএনপি বড় দল একটা, কিন্তু বিএনপি তো বিষয় না, এখন তো একটা সরকার এক্সিস্ট করছে এবং এই সরকারটা আমাদের সরকার, যেটা আমরা বলি সবাই সমর্থন দিচ্ছি আমরা। কাজে এখন যে কোনো উদ্যোগ এই সরকারকে নিতে হবে, যেটা আমরা বলছি যে এই সরকার মাঝখান দিয়ে 2টো উপদেষ্টা বানায় দিল। অর্থাৎ আমরা কি বলছি যে কোনো মেজর সিদ্ধান্তের সকল রাজনৈতিক দলকে সে ঐক্যবদ্ধ করুক, সে পার্ট করুক, সেটা সে করতেছে না কেন? যেটা আমরা বারবার ওই একই ঘুরে ফিরে একই কথা যে আমরা বলছি সব রাজনৈতিক দলগুলো নিয়ে আপনি কি চান, রাজনৈতিক দলগুলো কি চায়, দেশের বিদ্যমান অবস্থা কি, সেটাকে নিয়ে আপনি একটা রোডম্যাপ তৈরি করেন, কিন্তু ওনারা তো শুনলো না। তা আমরা তো এই জায়গায় বলতেছি যোগ্য লোক যদি যোগ্য জায়গায় না বসে তাহলে তো সেটা হবে স্বাভাবিকভাবে। কারণ এটা তো দেখেন সত্যি কথা যেটা যে আসলে ওই যে কথাগুলো বললেন এত পরিষ্কার। কারণ এখানে আমাদের জবাবদিহিতা ছিল না আগের সরকার, এটা ফ্যাসিস্ট ছিল, তা আইনের শাসন ছিল না যেহেতু ফ্যাসিস্ট ছিল, আমার ভোটের অধিকার ছিল না যেহেতু ফ্যাসিস্ট ছিল। তা আমরা তো ওইটার জন্যই ফ্যাসিস্টকে বিদায় করলাম। তা আমরা তো এটা ফিরে পেতে চাই, এটা ফিরে পেতে চাওয়ার জন্যই তো আমরা এগুলো বলতেছি। কিন্তু সেগুলোর জন্য তো সরকার যে চায় সেদিকে নিতে সেটা তো দৃশ্যমান না, দিনকে দিন তো এই গ্যাপটা বাড়তেছে। এই জন্য আমরা বলতেছি যে এখন আর সেদিকে না যে এখন রাজনৈতিক দলগুলোকে নিয়ে আন্দোলনকারী শক্তিগুলোকে নিয়ে বসে কত কি সংস্কার ইমিডিয়েট করা দরকার করে নির্বাচনে যাওয়া, জনগণের ম্যান্ডেট নেওয়া, এছাড়া এখন আর কোনো বিকল্প নাই। কারণ আমরা তো দেখছি যে এখন পর্যন্ত এই যে মাফিয়াদের হাত থেকে তো এখন পর্যন্ত দেশ উদ্ধার করা যায়নি। সেই মাফিয়ারা এখনও সব নিয়ন্ত্রণ করতেছে, এই ফ্যাসিবাদের দোসররা প্রশাসন সব কিছু চালাইতেছে। আর আরেকটা যে দাবি দেওয়ার কথা বলেন, দাবি সবসময় থাকবেই, কিন্তু দাবিটা এখন কতটুকু যুক্তিযুক্ত, কতটুকু আমি এই মুহূর্তে অ্যালাউ করবো, যেটা আমি প্রথমেই বলছি যে এই সরকার তো প্রত্যাশা বাড়ানো উচিত না এই সরকারের কাছে জনগণের। এই সরকার একটা তার সীমাবদ্ধতা রাখা উচিত যে আমি এই পর্যন্ত যাব, এর বাইরে আমি যাব না, যাওয়া আমার পক্ষে সম্ভব না। কাজে সরকার সব কিছু কেন অ্যালাউ করতেছে, যে কথাটা আমি বলছি অ্যালাউ করা উচিত না। তো কাজেই সংস্কার আর দাবি এটা কিন্তু চলমান থাকবে, সংস্কারও চলমান থাকবে, দাবি বাড়বেই।
আজকে আমার একটা গাড়ি হয়েছে, পরবর্তী ফ্যামিলির 2টা গাড়ি প্রয়োজন হয়, কাজে দাবি তো থাকবেই। সেটা কতটুকু রাষ্ট্র বা সমাজ অ্যালাউ করতে পারবে, আমার অর্থনীতি অ্যালাউ করতে পারবে, আমার সততা অ্যালাউ করতে পারবে, অথবা আমি চুরি করে 2টা কিনলাম না করে কিনলাম, সেটার জন্য আইনের শাসন দরকার। তো সেই জায়গাটায় আমরা যদি আইনের শাসনটা এস্টাবলিশ করতে যে পর্যন্ত না পারবো, তাহলে তো এগুলো হবেই। আপনি খালি ওইটা ছেড়ে দেন যে আগামী সরকারটা যেটা হবে সেটা কোনোভাবেই আইনের ঊর্ধ্বে যেতে পারবে না, সে যেই হোক। আরেকটা হলো জবাবদিহিতা থাকতে হবে সরকারের। আরেকটা হলো যে আপনার একটা টাইম, এই টাইম ফ্রেমের মধ্যে নির্বাচনটা হইতে হবে। সেই নির্বাচন কোনোভাবেই ওই সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করতে পারবে না, তাই না? যে কিছু কিছু বেসিক আমরা তো 31 দফার মধ্যে বলছি বা সবাই আলোচনা হয়েছে, সেটা করেন। আর দুর্নীতিবাজদের ধরেন, দুর্নীতিবাজদের তো ধরলেন না, আওয়ামী লীগের সব পালায় গেল, কীভাবে বর্ডার ক্রস করলো? এই জবটা কে দিবে? আমি তো ভারতের কাছেও চাই না, আমিও দিচ্ছি না, তাই না? আজকে আওয়ামী লীগের যে খুনি, তারা ওইখানে কীভাবে চলে গেল? আবার ওই দেশের যখন জোরালো কথা বলে, আজকে ওইখানে কি দেখছে, এক হালদার এখানে কত হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, সেইখানকার কোর্ট তারা জামিন দিয়ে দিছে। মানে এটা নিয়েও কিন্তু সেরকম শক্ত প্রতিবাদ কোনো কিছু নাই, এই সরকারও প্রোটেস্ট করে আমাদের না, দেশের টাকা পয়সা লুট করে নিয়ে গেল, এটা সে জামিন দিছে। তার মানে কি? তার মানে ওই ফ্যাসিস্টকে মানে সহযোগিতা করার জন্য। ভারতের সাথে কিন্তু আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, এবং সেটা তো তাকে তো বাংলাদেশে হ্যান্ড ওভার করা উচিত, তারে বাংলাদেশে হ্যান্ড ওভার করা উচিত। তাকে কিভাবে তারা জামিন দিল? তাকে তারা কিভাবে জামিন দিল? এই প্রশ্নটাকে আমরা করছি। এই বিষয়গুলো আপনারা করছেন না কেন? না, এইটা তো আমি বললাম যে এই প্রশ্নটা কে করবে? এটা তো সরকার করবে, এটা তো সরকারের দায়িত্ব যে তুমি ওকে আমার হাতে ফিরায় এনে দিয়ে তুমি তাকে কিভাবে জামিন দিলা? তাহলে আমার টাকা ফেরত দাও তুমি। ও যে টাকাগুলো নিয়ে গেছে, আমরা যেটা বলি যে 25টা পদ্মা সেতু বানানো যাইতো, যে টাকা লুট করে এরা নিয়ে গেছে, সেটাই তো নিয়ে গেছে। তো আমার দেশ তো সাফার করতেছে। আমার আজকে দেখেন বিমানের টিকিটের জন্য মধ্যপ্রাচ্যে যারা যায়, আজকে তাদের কি অবস্থা? ত্রাহি অবস্থা। ডলারের কারণে আজকে কলকাতা থেকে একটা বিমানের টিকিট কত লাগে, আর আবার ঢাকা থেকে কত টাকা লাগে। তো এই যে বিষয়গুলো, এগুলো তো মানুষ ফেস করতেছে, তাই না? তো এটার জন্য যাদেরকে আমরা আপনি রেমিটেন্স 30,000 টাকা যেতে বাংলাদেশ থেকে যেতে 1 লাখ টাকা, তাহলে ভ্যাট ট্যাকেট বাড়ায় মানে এই যে আপনারা যে আমরা যে মিনিমাম একটা সংস্কার, যেমন আপনি এই যে আমরা যারা রেমিটেন্স, যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি, যাদেরকে নিয়ে এত কথা বলি, কিন্তু তারা যে আপনার 30,000 টাকার জায়গায় 1 লাখ টাকায় যাচ্ছে, তার জমি জমা বিক্রি করে। কেউ বলে না, আপনি দেখেন এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেন, এটা কোনো কথা হলো? কি পেয়েছে? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা তো ঠিক যে ফরেন রেমিটেন্স আর গার্মেন্টস, এই দুইটার উপরই তো বাংলাদেশ অর্থনীতি টিকে আছে। তা আমরা তো সেই জায়গায় কি আজকে গার্মেন্টস শ্রমিকদের এখনো কি কোনো কিছু হয়েছে? কোথাও তো কিছু হয়নি। কাজে যদি আপনি সংস্কারই বলেন, তাহলে সংস্কারের এই জায়গাগুলো আপনি কি করলেন, আপনি কি করতে চান, সেটা তো আপনি দৃশ্যমান না, তাই না? এবং একটা মাফিয়াকে আপনি ধরতে পারেন নাই, একটাকেও না, আবার ধরেনই নাই, আইনের আওতায় নাই। ব্যাংক চুরি করে খায় ফেলাইছে, ফুল ব্যাংক, তাদেরকে আপনি পর্যন্ত ধরতেছেন না। তার আর উল্টা আপনি ট্যাক্স বসাইছেন। না, আমরা তো আবার টাকা ছাপিয়ে সেই ব্যাংকগুলোকে টাকা দিচ্ছি। এই কারণে আমরা বলতেছি যেগুলো যেহেতু হচ্ছে না বা পারবে না, এই সরকার পারতেছে না, যেহেতু এই সরকার আমাদের, এখন আর আমাদের কাছে বিকল্প নাই যে তুমি ভাই দ্রুত একটা নির্বাচন দাও, জনগণ ঠিক করুক কে আসবে, এবং সেই সময় সেই সরকার যাতে ফ্যাসিস্ট না হইতে পারে, সেটার জন্য অবশ্যই একটা জাতীয় ঐক্যমত্য দরকার। এবং সেই সময় যেটা আমরা বলছি, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা বলছি যে আমরা যত কিছুই হোক, যে আজকে এই যে সবাই জাতীয় ঐক্যমত্যের কথা বলছে, কিন্তু এই জাতীয় ঐক্যমত্যের রূপরেখাটা কি হতে পারে? না, রূপরেখা এটা তো ডাকা, এটা হলো সরকার, যেটা আমরা বলছি যে ধরেন আপনার মন্ত্রণালয় নিয়েই যে খালি আজকে নুরুর পার্টিসিপেশনটা পাইতো, সেটা তো না। আজকে তো বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু আপনি দেখেন দুর্গা পূজার সময় আজকে আমার চেয়ারম্যান নির্দেশ দিচ্ছে সব হিন্দুদের পাহারা দিতে হবে, দলকে দিছে না? 5ই আগস্ট সবাইকেই আমরা করছি তো সেটা। এই কারণেই আজকে সরকার, অর্থাৎ আমি সরকারে নাই, কিন্তু আমার দায়টা আছে, রাষ্ট্রীয় দায়। সেই দায়টা কিন্তু আমি, দায়ের কারণে কিন্তু আমি এগুলো করতেছি। তাই কাজে এই জন্যই তো বললাম যে আপনি ঘন ঘন বসেন, আপনি মন্ত্রীদেরকে নিয়ে, উপদেষ্টাদেরকে নিয়ে মিটিং করেন, আপনি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে তাদের পরামর্শ নেন না কেন?
যে কিভাবে দেশ চালাবো আমি, এই আইনটা কিভাবে হবে, এটা কি করা দরকার, ধন্যবাদ। তাই না? তো সেই জিনিসগুলো আজকে দরকার। কাজে দাবি আছে, এটা নাই ওইটা নাই, বা এগুলো থাকবে, দাবিও থাকবে, এর মধ্যে দিয়ে আমাকে চলতে হবে। কিন্তু মূল যেটা ভাই, চোর ডাকাত দুর্নীতিবাজ, এদের হাত থেকে আপনি রক্ষা করেন। আজকে কালো টাকার মালিকরা যাতে রাজনীতিতে না আসতে পারে। আজকে পার্লামেন্ট হয়ে গেছিল ব্যবসায়ীদের পার্লামেন্ট, রাজনীতিবিদ কোথায় ছিল? আজকে সেটাকে আপনি সংস্কার করেন, এটা তো কেউ মানা করে নাই, তাই না? আজকে তরুণ, আমরা তো চাই যে ছাত্ররা তো দীর্ঘদিন রাজনীতিতে আসে নাই, রাজনীতিতে বিমুখ হয়ে গেছিল। আমরা দেখছি যেসব ম্যারিটেরিয়াস ছাত্রছাত্রী কি বলছে, আই হেট পলিটিক্স, এই পর্যায়ে তো নিয়ে গেছিল, যেটা জাতির জন্য খুবই মানে দুঃসময়, খারাপ সিগন্যাল। ধন্যবাদ। আমাদের হাতে আমরা তো চাই তারা রাজনীতিতে আসুক। জি, আমাদের হাতে অল্প সময় আছে। জনাব নূর খান লিটন, মানে দাবি আদায়ে আন্দোলন করা কিন্তু এটা মানবাধিকার, কিন্তু এর কারণে কিন্তু আবার যদি কারো রুটি রিজিক কিংবা তার কর্ম সব কিছু যদি আবার সেটা ঝুঁকিতে পড়ে যায়, সেটাও কিন্তু তার অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। কিন্তু এই যে এভাবে যে আলোচনাটা বারে বারে এসছে, যে তাহলে তো নিশ্চয়ই তারা কোনো মানে কেন তারা আবার রাস্তায় নেমে যাচ্ছে? কারণ তারা কোনো আস্থা পাচ্ছে না, তারা মনে করছে পরবর্তীতে তারা আর কিছু পাবে না। এই পরিস্থিতিটা কেন সৃষ্টি? দেখেন, এটা তো খুব এই দুয়ের ভারসাম্য কিভাবে করা যায়? এটা খুব স্পষ্ট যে মানুষের ভিতরে একটা ধারণা থাকে যে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার এটা আমাদের সরকার, এরপরে নির্বাচনের মধ্য দিয়ে যেটা আসবে সেটা হয় আওয়ামী লীগের সরকার, নয় বিএনপির সরকার, নয় জামাতের সরকার। এটা কিন্তু একটা ব্যাপার। আরেকটা হচ্ছে সব আলোচনার মূল জায়গাটা আমি মনে করি, যেটা শরীফুল হাসান ভাই তুললেন, আমিও ব্যক্তিগতভাবে মনে করি এই আন্দোলনটা নিয়ে আসলে গবেষণা হওয়া উচিত। কে করলো, কিভাবে করলো, জনগণের রোলটা কি, এখন কারা দাবি করছে, প্রত্যেকটা জিনিস। যেমন ধরেন অনেক মানুষ, এই মানুষ যে সবাই রাজনীতির সাথে যুক্ত এটা ভাবার কোনো কারণ নাই। না না, আমরা তো এই আন্দোলনে দেখেছি সমস্ত মানুষের পার্টিসিপেশন ছিল, এবং দেখেন আপনি জি। দেখেন কিশোররা যখন বিদ্রোহ করলো তখন মতিয়াপা হঠাৎ করে রাজাকারের বাচ্চা বলছিল, মনে পড়ে কি আপনাদের? এবং তারপর রিয়াকশনটা মনে পড়ে। আবার ঠিক সেই ভুলটি শেখ হাসিনা নিজেই করলো এবং তার রিয়াকশন আমরা দেখলাম। জনগণ প্রতিটি হত্যাকাণ্ডের জনগণ এত বেশি ক্ষুব্ধ ছিল, এইটা কিন্তু 15 দিনের একটা আন্দোলন না বা 1 মাসের আন্দোলন, দীর্ঘদিনের ক্ষোভের, এটা দীর্ঘদিনের ক্ষোভ আন্দোলন, মানুষের প্রত্যাশা সব কিছুর সম্মিলিত ফল হচ্ছে। একেবারে যদি নিরেটভাবে বলেন, গাইড করেছে ছাত্ররা, কিন্তু আন্দোলনের বিজয়টা ছিনিয়ে এনেছে জনগণ। জি, জনগণ বিজয়টা ছিনিয়ে এনেছেন। এই জনগণকে যদি আপনি রাজনৈতিক তকমা চিন্তা করেন, তাহলে এই সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল, সব। কেউ বলতে পারবে না যে অমুকের ছিল না, আমি তো দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে যে যখন আপনি 9 দফা দিলেন, তারপর 8 দফা, তারপর আবার 9 দফা, তারপর 1 দফা, 1 দফায় কিন্তু মানুষকে মানে সব রাস্তায় নিয়ে আসছে যে শেখ হাসিনাকে বিদায় নিতে হবে। এই দফাটাই কিন্তু তড়িৎ গতিতে কাজ করেছে এবং স্বৈরাচারের পতন পালিয়ে গেছে। তারপরের জায়গাটিতে আমরা একটা ছেদ দেখলাম। এরকম একটি অবস্থায় ঘোষণাটা কোথায় ছিল? ওই যে রাজনৈতিক শক্তির অনুপস্থিতি বা নির্লিপ্ততা বা তাদের নেতৃত্বে সরাসরি অংশগ্রহণ না করা, এই জায়গাটিতে যে ছেদটা ঘটেছে সেই সুযোগটি 72 ঘন্টার মধ্যে অন্যরা নিয়েছে। এখানে সেনাবাহিনী মুখ্যত ভূমিকা পালন করেছে সরকার গঠনে, এটা তো আমরা দেখেছি। সেখানে কিছু বার্গেনিংয়ের জন্য হয়তো কোনো কোনো শক্তি বার্গেনিং করছে, বার্গেন করে কিছু মানুষ যুক্ত হয়েছে। তো শুরু থেকে শেষ পর্যন্ত রাজনৈতিক দলের নির্লিপ্ততা অথবা সামনে না আসার একটা চেষ্টা, দুটো জিনিসই আমি খেয়াল করেছি। এদের ছাত্র সংগঠনগুলি কিন্তু ছিল মুভমেন্টে। আপনি যদি নিহত আহতদের হিসাব করেন, দেখবেন সব রাজনৈতিক দলের কম আর বেশি পাবেন, অ্যাকসেপ্ট ছাত্রলীগ বা আওয়ামী লীগের অংশগ্রহণ ব্যতি রেখে। কিন্তু তারপরে ঐক্যটা কেন ধরে রাখা যায়নি 5 তারিখের পর? কেন 8 তারিখে এই সরকার এইভাবে গঠন করা হলো? আপনি দেখেন একটা জিনিস কিন্তু আমরা খেই হারায় ফেলছি, আলোচনায় আনছি না। আমরা সবাই বলছি দ্রব্যমূল্য, মানুষ যাতাকলে নিষ্পেষিত। কেউ কি আমরা ভাবছি যে গত 20 বছরে বাংলাদেশের খাদ্য কয়েকটা গোষ্ঠীর হাতে চলে গেছে?
কয়েকটা গোষ্ঠী, মানে খাদ্যটা এই জন্য আনলাম যেটা আমার শ্বাস প্রশ্বাসের সাথে দরকার। এক্স্যাক্টলি 4-5টা কোম্পানির বাইরে খাদ্য নাই। এই তো বললাম মাফিয়া। আপনি কেন এখনো রেশন কার্ড চালু করছেন না? কেন? আজকে যদি রেশন কার্ড থাকতো ভাই, আমি মোটা চাল খেতাম। আমি এই বাজার থেকে এই মূল্যের চাল খেতে পারছি না, আমাকে প্রতিনিয়ত মানে adjust এইটা করতে কি কেউ হচ্ছে। শুনছে এই যে আপনি যে কথাটা বললেন? আমি এটা এখন বলেই কিন্তু- যাব, কারণ আমাদের আমার দফায় আছে। আমার জীবনের সাথে এটা জড়িত। আপনি শিক্ষা প্রতিষ্ঠান, আপনি চিকিৎসা ব্যবস্থা কতটা বাণিজ্যিক করে ফেলেছেন খেয়াল করেন তো। আমরা তো ভাই 4 আনা পয়সা দিয়ে বেতনের স্কুলে পড়েছি, পঙ্গপালের মতো একসাথে হেঁটে হেঁটে স্কুলে গেছি। সেই জায়গায় সেই নিরাপত্তাটা তো আপনি দিতে পারছেন না সমাজ থেকে। আপনি ভালো জিনিস আশা করেন, কিন্তু ভালো জিনিসের জন্য যে ফলনটার যে প্রস্তুতিটা দরকার, যে সেটা কিন্তু বীজটা আপনার- বপন করা দরকার। সেইটা আপনার নাই। ফলে দেখেন সর্বগ্রাসী সমস্যা আমাদের সামনে চলে আসছে। আমরা এখন বলছি যে ঠিক আছে, এই আশা এদের কাছে বেশি না করে পরবর্তী নির্বাচিত সরকার। আমরা কি রেখে যাচ্ছি? নির্বাচিত সরকার যেই আসুক, কি রেখে যাচ্ছি? আমার মনে কেন প্রশ্ন আসবে, আমি কেন সন্দেহ করব যে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন দল তৈরি করবে? এই সন্দেহটা কেন আমি করব? আমি তো সমাজের মানুষ, আমি তো বুঝছি যে কে কোন টোনে কথা বলছে, কে কোনটা আশা করছে, কে কোন জিনিসটাকে নিয়ে আরেকটা ওয়েভ তৈরি করার চেষ্টা করছে। জনগণ এই মুহূর্তে দ্বিতীয় ওয়েভ সহ্য করার অবস্থায় নাই। এটা আপনারা বিশ্বাস করেন না করেন, আমি আগেও বলছি, এখনো বলি, রাজপথেই ছিলাম, কেউ বলতে পারবে না যে উড়ে এসে জুড়ে কথাগুলি বলছি। এখনো বাংলাদেশের মানুষকে বোঝার চেষ্টা করাটা জরুরি। এইটা করতে যদি কেউ ব্যর্থ হয়, তিনি আস্থা করে চলে যাবেন। জি, ধন্যবাদ আপনাকে। নুর হক নূর, এই কি বলবেন? নূর খান লিটন ভাই, আমার এখন মনে আছে, এখন তো বলা যায়, আগে না বলা গেল, বিভিন্ন অ্যাম্বাসির দাওয়াতগুলোতে দেখা হতো, চলাফেরা তো মুশকিল ছিল, দেখালে প্রায় বলতে নামতে হবে তো, শক্তি সঞ্চয় করেন, পরিবর্তন অনিবার্য, খালি নেতৃত্ব কারা দেবে সেইটা কিন্তু ডিসিশন, এভাবে এনকারেজ করতে বিভিন্ন অনেকের সাথে দেখা হলে। ধরেন এই আন্দোলনটা যেটা ভাই বলেছেন, এটা ঠিক যে অবশ্যই এই আন্দোলনটা নিয়ে একটা গবেষণা এবং আলাপ হওয়া দরকার ব্যাপক মাত্রায়, যে এটাকে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র বা ছাত্রদের আন্দোলন বলে যদি গ্লোরিফাই করা হয়, এটা ঠিক হবে না। এটা শুধুমাত্র কয়েকদিনের একটা আন্দোলন ছিল না। 2018 সাল তো এই আন্দোলন প্রথম আমরা শুরু করেছিলাম। সেই আন্দোলন করতে গিয়েই তো জেল, জুলুম, হামলা, মামলা, সেখান থেকে তো জনপ্রিয়তা নিয়েই এই গতানুগতিক ছাত্র রাজনীতির বাইরে ডাকসুতে নির্বাচন করে ভিপি হওয়াটা, সেখান থেকে ধারাবাহিকভাবে আমরা একটা ছোটোখাটো রাজনৈতিক দলও গঠন করেছি এবং আজকে পর্যন্ত এক্সিস্ট করছি। তাহলে কই এই আন্দোলনের পায়োনিয়ার হিসেবে, জন্মদাতা হিসেবে আমরা তো দাবি করি নেই যে আমরা এই আন্দোলনের জন্মদাতা, কাজেই সরকারের 5% বা 10% কোটা আমাদেরকে দেন, কিংবা এখন যে এই ধরেন যারা আন্দোলনের সেন্টিমেন্ট ব্যবহার করে ডিসি, এসপির নিয়োগ, সচিব, ইয়ার পদোন্নতি এগুলা নিয়ন্ত্রণ করছেন, আমরা তো এখানে যাচ্ছি না। আমরা চাইছিলাম যেটা সে বলছে যে মানুষ কি চেয়েছে, যে রাষ্ট্রটা ভালোভাবে চলুক। এখানে কেন ওই আপনার যাত্রাবাড়ির মাসের আড়তদার কিংবা বাসের কন্ট্রাক্টর আন্দোলনের নাম ছিল, কেন একটা ইটের ঢিল ছুটছিল এই পুলিশের দিকে, জানো ওই ঢিলে কিচ্ছু হবে না, তারপরে ছুটছিল যে 10 জনে মিলে একটা ঢিল যদি একজনের বন্দুকটা হাত থেকে পড়ে যায় তাহলে আমরা একটু আগাইতে পারবো। মানুষের এই প্রতিবাদটা বা এই প্রতিরোধটা কেন তৈরি হয়েছিল? চোখের সামনে তারা দেখেছে। আমি বিএনপি করিনি, কিন্তু আমি বিএনপি মহাসচিবের মতো একজন সজ্জন ব্যক্তি যদি এই যে কক্সবাজারে ত্রাণ দিতে গিয়ে তার উপরে হামলা হয়, বয়স্ক মানুষ 60 মাঠ রক্তাক্ত খালি গায়ে টেলিভিশনের সামনে আসতেছে, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ইলিয়াস আলীর মতো মানুষকে গুম করা হয়, কিংবা কক্সবাজার একরামকে যখন আপনার টেলিফোনে তার স্ত্রী এর মধ্যেই ক্রস ফায়ার দেওয়া হয়, এই অবিচার, এই বর্বরতা এই বিগত সরকার কর্তৃক, এগুলো দেখে দেখে আমার মধ্যে কিন্তু এই প্রতিরোধ এবং প্রতিশোধের একটা স্পৃহা তৈরি হয়েছে। তো আমি এটা বলতেছি যে আমার মতো এরকম অনেকে, আমরা কিন্তু সুযোগের অপেক্ষায় ছিলাম, কোন সময় আমরা সংগঠিত হব, কোন সময় আমরা প্রতিরোধ গড়ে তুলব। এই আন্দোলনকে ঘিরে কিন্তু এই রকমের চিন্তাশীল মানুষ একটা জায়গা খুঁজে পেয়েছে এবং ছাত্রদের দাবি কিন্তু গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, মানুষের এই চালের দাম, ডালের দাম কমানো এই আন্দোলন ছিল না। আমরা চাকরি, সরকারি চাকরি করে কত লাখ লোক? 19 লাখ লোক। বিসিএস দেয় প্রত্যেক বছরে কত লোক? 18 থেকে 2000 লোক। কাজে এই যে সারা দেশের লাখ লাখ তরুণ বিসিএস তো পাবে না, আর বিসিএস এর জন্য তারা এই আন্দোলনে যুক্ত হয় নাই, শেখ হাসিনার উইকেটটা ফালানোর জন্য। এবং এই শেখ হাসিনার উইকেটকে কেন্দ্র করেই আপনার ছাত্র
দল, শিবির, নাগরিক সমাজ, সাংবাদিক, সমস্ত বঞ্চিত ক্ষুব্ধ জনতা কিন্তু তাদের পুঞ্জীবিত ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছিল। কিন্তু দুঃখজনক যে ওই যে আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে বললেন, আমার নিয়োগকর্তা ছাত্ররা, যে ছাত্ররাই আন্দোলন করে তাকে নিয়োগ দিয়েছেন, ছাত্রদের গুটি কয়েক ছাত্র নেতৃত্ব পর্যায়ের যারা আছেন তাদের কয়জনের কি ত্যাগ আপনি দেখেন, কয়জনে গুমের শিকার হচ্ছে, খুনের শিকার হচ্ছে। আমরা যেই কয়েকদিন ছাত্রলীগের হামলার শিকার হয়েছে 28 বছর পরে ডাকসুর বিপি হয়ে, ওই কয়েকদিন রাজপথে অনেকে আন্দোলনও করেন, উপদেষ্টা হয়ে বসে আছেন। কাজী তাহলে তারা তো এই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করছেন না, চেতনাকে ধারণ করছেন না। তারা অভ্যুত্থানের আলোকে আপনার সরকার চালাবে। যে সিরিয়াতে আসাদের পতনের পর এখন থেকে আসাদ সরকার শুনলাম 27 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। এই গণ অভ্যুত্থানের পরের সরকার বিপ্লবী সরকার না হলে তার মধ্যে একটা বিপ্লবী স্পিরিট ছিল। তারা কয়জনকে এই গণহত্যার সাথে জড়িত কয়জনকে বিচার করতে পেরেছে, কয়জনকে গ্রেপ্তার করতে পেরেছে, বরঞ্চ তাদের দায়িত্ব নেওয়ার পরেও পুলিশি প্রোটোকলে অনেকে পালিয়ে গিয়েছেন। সেনাবাহিনীর অবশ্যই একটা ভূমিকা ছিল, আমরা ধন্যবাদ জানাই। স্বাভাবিকভাবে সেনাবাহিনী যদি এই ছাত্রদের সাথে, জনতার সাথে যদি একাত্মতা পোষণ না করতো, তাহলে তো আরও ব্লাডশেড হতো, গৃহযুদ্ধ তৈরি হতো। তাই বলে কি সেনাবাহিনীর মধ্যে যারা কালপিট আছে তারা কি পার পেয়ে যাবেন? এই যে গোয়েন্দা সংস্থার কথা বলেছেন, গত এই 16 বছরে কাকে গুম করতে হবে, কাকে খুন করতে হবে, কাকে টেলিভিশন হাউস থেকে তুলে নিয়ে যেতে হবে, কিংবা কোন টেলিভিশনের উপস্থাপককে সরাতে হবে, এই যে একটা দুর্বৃত্তের দুষ্ট চক্র, সেটা সাংবাদিক থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা, এই দুষ্ট চক্র যারা এই রাষ্ট্রটাকে এই জায়গায় নিয়ে এসেছিল, তাদের কয়জনকে গ্রেপ্তার করেছিল? যেই বসুন্ধরা গ্রুপ শেখ হাসিনাকে এই আন্দোলনের মধ্যেও যারা বলেছিল যে শেখ হাসিনার সাথে মরার পরে জান্নাতে যেতে চায়, সেই বসুন্ধরা গ্রুপ এত লুটপাটকারী বাংলাদেশিদের সবচেয়ে ভূমিদস্যু, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এস আলমকে কেন এইভাবে চলে যেতে দেওয়া হলো? তিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন, আবার তাকে পার্মানেন্ট রেসিডেন্স দেওয়া হয়েছে। আরও যে লুটেরা শিল্পগোষ্ঠী, যে ওরিয়ন বলেন, এই আরও যে সমস্ত প্রতিষ্ঠান বলেন, কয়েকজনকে গ্রেপ্তার করেছে। বরঞ্চ আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জনের সাথে যে ব্যক্তিগত কানেকশন সবাই ম্যানেজ করে নিচ্ছে। তাহলে এই দেশের জনগণ 71-এও জীবন দিয়েছিল, সাধারণ জনগণ 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনেও ছাত্র জনতা, সাধারণ মানুষ জীবন দিয়েছে। 2007 সালেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠের থেকে ছাত্ররা সামরিক শাসনের বিরুদ্ধে আঙ্গুল তুলেছিল, কিন্তু ফল ভোগ করেছে ওই গতানুগতিক এই রাজনীতির মাঠে এই যে অর্থনৈতিক মাফিয়া দুর্বৃত্তদের শ্রেণী, তারাই ক্ষমতা এসে ভোগ করেছে। এইবারও সেই দিকেই মনে হচ্ছে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি দেশবাসীর প্রতি, ছাত্র যুবক তরুণদের প্রতি, যারা রাজনীতি করতে চান, যারা দেশকে পরিবর্তনের জন্য লড়াইয়ের মাঠে নেমেছিলেন, তাদেরকে বলবো আমাদের লড়াইটা জারি রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। প্রয়োজনে এই সরকার যদি আমরা দেখি ব্যর্থতার দ্বার প্রান্তে যাচ্ছে, প্রয়োজনে এদেরকে সরাই নতুন করে বিপ্লবী সরকার গঠন করতে হবে। কারণ এই রকমের এই ছবির এই রকমের মাজা ভাঙ্গা, কোমর ভাঙ্গা সরকার দিয়ে জনগণের লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে না। সেক্ষেত্রে সালাম ভাই যেটা বলেছে, আমি সরকারের প্রতি একটা আহ্বান জানাবো, হয় আপনারা এখনও সময় আছে, জাতীয় সরকার সকলকে নিয়ে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকেন, অন্যথায় দ্রুত সময়ের মধ্যে একটা ইলেকশন দেন। কারণ ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া এই ল অ্যান্ড অর্ডার কিংবা স্টেবিলিটি আসবে না, বিদেশি বিনিয়োগ আসবে না, দেশের আরও দিন দিন সংকট বাড়বে। সেই সংকট এই সরকার সামাল দিতে পারবে না। এমনও হতে পারে এই সরকারের আরেকটা গণরোষে বিদায় নেওয়া লাগতে পারে। তো সেই পরিস্থিতির দিকে যাক, এটা আমরা চাই না। এই জন্য আমরা চাই সরকারের সময় থাকতে বোধোদয় হোক, উপলব্ধি হোক। ধন্যবাদ আপনাকে। নাজমুল হাসান, সমাধানের কথা বলেন। আসলে দেখুন, আমি শরীফুল হাসান ভাইকে অ্যাড্রেস করতে চাই। উনি খুব ভালো কথা বলেছেন, কিন্তু এখানে দেখেন সবাই খুব ভালো কথা বলতেছেন। উনি যেটা বলেছেন, সংস্কার করার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? প্রথম থেকে কিন্তু প্রত্যেকটা মানুষে বলেছে যে আসলে প্রয়োজনীয় যে সংস্কার দরকার আছে সবগুলো করেন। এখন দেখেন, নির্বাচন এবং সংস্কার দুটা কিন্তু আমি আলাদা বিষয় দেখি না। 2028 সালের নির্বাচনে কিন্তু বিএনপি, জামাত প্রত্যেকটা দল গেছে, কিন্তু আমরা কি দেখেছি? ভোট ডাকাতি নির্বাচন। তো এই নির্বাচনে যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো তো সংস্কার করতে হবে। তো এই সংস্কার না করলে আপনি কীভাবে যাবেন? আমরা একই সাথে মনে করি বর্তমান সরকারের অনেক সীমাবদ্ধতা আছে, অনেক সংকট আছে। সেই জায়গাতে প্রথম থেকে যেভাবে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করেছে, তখন কিন্তু দ্রব্যমূল্যের আগামী উদ্যোগতি যখন বাড়ছে, আবার কিছুটা কমে গেছে, নিরাপত্তাহীনতা কম ছিল। দেখেন প্রথম কয়েকদিন তো পুলিশই ছিল না, এদেশের মানুষ, সচেতন মানুষ কিন্তু পাশে দাঁড়িয়েছে। আমার মনে হয় এখনও অন্তর্বর্তীকালীন সরকার যেখানে সীমাবদ্ধতা আছে, সেই জায়গাতে আপনাদের একত্রিত হয়ে দেশের স্বার্থে 18 কোটি মানুষের মুক্তির লক্ষ্যে, যেখানে বারবার এই দেশে মানুষ রক্ত দিয়েছে, কিন্তু সবচেয়ে দুঃখ লাগে, কষ্ট লাগে এই জায়গায় 2000 অধিক শহীদের রক্ত যাদের হাতে লেগে আছে, তাদের বিচারের জন্য কেন কথা বলতেছে না? বাংলাদেশের বর্তমান বিদ্যমান সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, তারা কেন বড় বড় দলে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে না? বা বর্তমানে একটা মাত্র প্রসিকিউটর আছে, এখানে যদি আরো কয়েকটা হতো তাহলে কিন্তু বিচার ব্যবস্থা সহজ হয়ে যেত। সেই বিষয়ে কথা হচ্ছে না। কষ্ট লাগে এই জায়গাতে যে বিএনপির একজন সিনিয়র নেতা, তিনি আব্দুল আল মিন্টু, উনি নোয়াখালীতে বলতেছেন আওয়ামী লীগের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।
আমেরিকার সাথে আমাদের কোনো দূরত্ব নাই। এই যে কথা বলে শুধু আমি না, ছাত্র সমাজের গায়ে খুব পীড়াদায়ক একটা বিষয়, যাদের হাতে এত মানুষের পঙ্গুত্ব বরণ করছে তাদের জন্য কোন মায়া মহব্বত আপনারা তাদের প্রতি সিম্পিতি দেখাচ্ছেন? তার কারণেই রাজনৈতিক দলের প্রতি একই সাথে জামাতের আমির তাদের যে বক্তব্য, ফেসিসকে ফেসিস বলবেন না, যারা এত ধরনের অকর্ম করছে তাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার কারণটা কি? দুর্নীতি মুক্ত চাই, সন্ত্রাস মুক্ত চাই, চাঁদাবাজ মুক্ত চাই, ঠিক আছে, কিন্তু ফেসিসদের যারা অপরাধ করছে, হত্যা করছে, তাদের কি বিচার চান না? মানে এই সুশীলপনা থেকে আমরা চাই না। অন্তত আমরা একটা নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ চাই, যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ 3 বেলা খেতে পারবে, একজন প্রান্তিক লেভেলে মানুষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবে। সেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেন আমরা আন্তর্জাতিক মানের নিয়ে যেতে পারি, যেমন দীপমণি শিক্ষা ব্যবস্থা, ব্যাঙের এবং প্রশ্নবাসের শিক্ষা ব্যবস্থা ছিল নুরুল ইসলাম নাহিদের, সেই বাংলাদেশে আমরা ফিরে যেতে চাই না। আমরা একটা নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ চাই। ধন্যবাদ আপনাকে। একদম 1 মিনিটে যদি শেষ করে। 1 মিনিটে এখন যে কথাটা বললো এটা তো, এটা কোনো বিএনপির কোনো নেতা এই কথা বলতেই পারে না, কারণ আওয়ামী লীগ আর বিএনপি এক না। না আমি জানি না, এটা জানি না, এটা বলার কোনো প্রশ্নই আসে না, কারণ আওয়ামী লীগ আর বিএনপি এক হয় কিভাবে? তাদের সাথে দূরত্ব নাই। এটা দূরত্ব তো অবশ্যই আছে 100%, এটা শুধু 1% না, 100%। এখন প্রশ্নটা হলো যে এই সমস্ত করে যে বিএনপি কি করলো, বিএনপি কি করে, বিএনপি তখন সরকারে নাই, বিএনপি এখন সরকারে নাই। সো বিএনপির চিন্তাটা না করে দেশের চিন্তা করা উচিত, যে এখন দেশের কাছে যেটা আমরা বারবারই যেটা বলতেছি, যে এই সরকার ব্যর্থ হোক আমরা এটা চাই না। কাজে এখন অন্য কিছুর দিকে আর চিন্তা না করে 6 মাস অলরেডি চলে গেছে, এখন রাজনৈতিক দল এবং আন্দোলনকারী শক্তি, ছাত্র যারা আছে তারাও একসাথে বসে ইমিডিয়েটলি কি সংস্কার করা দরকার করে নির্বাচনে যাওয়া উচিত। এর বাইরে আর এখন কোনো বিকল্প নাই। আর এর বাইরে আমাদের নিজেদের মধ্যে বিভেদও সৃষ্টি করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমাদের একেবারে সময় শেষ হয়ে গেছে। জি, আমাদের নিউজ আছে, সরকার বিএনপিতে নাই, কিন্তু আমি একটা আপনাদের সাংবাদিকদের অনুরোধ করব, রাষ্ট্রের বড় বড় যে পদগুলো আছে, আমি সব জায়গায় আমার এক্সপিরিয়েন্স নাই, আমি যেহেতু মিডিয়ায় আগে কাজ করছিলাম, আমি জাস্ট একটি জিনিস বলবো যে মাফিয়া আমাদের দুজনই বলছেন, এই যে বসুন্ধরা গ্রুপের যে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ, আগস্টের পরপরই পরবর্তী 1 সপ্তাহে আমি দেখেছি যে বাংলাদেশের সবচেয়ে বড় পেশাজীবী সংগঠনের মহাসচিব গিয়ে সেখানে কনসালটেন্সি করছে। এটা নিয়ে আরো বিস্তারিত আমরা পরে আলোচনা করতে হবে। আমাদের নিউজ শুরু হয়ে যাবে। অন্যান্য মিডিয়াগুলোর সম্পাদক দেখেন, গত 15 দিনে যে মিডিয়াগুলোর সম্পাদক চেঞ্জ হয়েছে, কারা বসছে। জি ধন্যবাদ। আসলে এটা আরো বড় আলোচনা পরবর্তীতে আমাদের আলোচনা শেষ হয়ে গেছে। যদি সেই মিডিয়ার ব্যাপারে ব্যবস্থা নিত, সেখানে যদি বিএনপি কোনো ভূমিকা রাখতো, তাহলে বিএনপি। জি ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। পরে আমরা আবার আলোচনা করব। জি দর্শক, 16 বছরের অপশাসন থেকে মুক্তির আকাঙ্ক্ষায় নাগরিক মর্যাদা আর মানবিক একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে প্রাণ বিসর্জন দিয়েছেন বিপুল সংখ্যক ছাত্র জনতা। অনেকে চোখ হারিয়ে, হাত পা হারিয়ে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন। নানান দাবি দেওয়ার চাপে সেই আকাঙ্ক্ষা যাতে চাপা পড়ে না যায়, তাদের আত্মত্যাগ যাতে বিফলে না যায়, তা নিশ্চিতে সবাইকে আন্তরিক হতে হবে। নিজ নিজ জায়গায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পারস্পরিক দোষারোপের প্রবণতা থেকে বেরিয়ে এ ব্যাপারে সবাইকে ঐক্যমত্য পৌঁছাতে হবে। রাষ্ট্রের সব স্তরে সুশাসন, আইনের শাসন ও জবাবদিহিতা শক্তভাবে প্রতিষ্ঠিত করতে হবে। অন্ধ আনুগত্য থেকে বেরিয়ে সবাইকে দেশের পক্ষে কাজ করতে হবে। সংস্কার করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এমনভাবে গড়ে তুলতে হবে যাতে প্রতিষ্ঠানগুলো জনগণের পক্ষে এবং দেশের জন্যই কাজ করে। জনগণকে জিম্মি করে দাবি আদায়ের যে সংস্কৃতি বহু বছর ধরে চলে আসছে, তার অবসান ঘটাতে হবে। সবাইকে ধৈর্য ধরতে হবে। এমন পরামর্শগুলি উঠে এসেছে আজকের আলোচনায়। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।